মেডিভি কর্তৃক আয়োজিত হ্যাপাটাইটিস ডেভিডসন বেস ক্লাস হ্যাপাটাইটিসের দ্বিতীয় অংশের আজকে এবং শেষ অংশের আজকের জুম ক্লাসটা আমি নিতে যাচ্ছি। প্রথম ক্লাসে যারা উপস্থিত ছিলেন হয়তোবা আজকে সেটার উপকৃত হবেন আর আলটিমেট ফিনিশিং হবে। আর কেউ যদি প্রথম ক্লাস মিস করে থাকেন তাও চেষ্টা করবেন যে আজকের যে পোর্শনটি আছে, আমরা আজকে হ্যাপাটাইটিস সি এবং হ্যাপাটাইটিস ই নিয়ে আলোচনা করবো মেইনলি। তো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। শুরুতেই আমি একটা ছোট প্রশ্ন রাখলাম সবার জন্য। আমি মনে করি যে আমি আমি এমবিবিএস লাইফ শেষ করে এসেছি, এই কোয়েশ্চেনের আনসার আমি জানতাম না। আমি শুরুতেই এই কোয়েশ্চেনটা রাখলাম সবার জন্য যে হুইচ ইজ কম্পারেটিভলি বেটার, হ্যাপাটাইটিস বি ভাইরাস খারাপ নাকি সি ভাইরাস খারাপ? আমি সবার জন্য একটা প্রশ্ন রাখলাম এবং সবাই আমার ক্লাস শেষে আনসার দিবেন। আমি সবার থেকে আনসার চাবো যে আসলে আপনারা কি জানতেন আর আজকে ক্লাস থেকে নতুন কিছু শিখলেন কিনা, যে হ্যাপাটাইটিস বি ভাইরাস খারাপ নাকি হ্যাপাটাইটিস সি ভাইরাস খারাপ। সেটা আমরা ক্লাস শেষে আমি সবার থেকে জানতে চাইবো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাপাটাইটিস সি ভাইরাস। তো হ্যাপাটাইটিস সি ভাইরাস নিয়ে আমরা গতদিনে বলেছি যে আমরা প্রত্যেকটা ভাইরাসের মধ্যে আলাদা ক্লাসিফিকেশন করেছি হ্যাপাটাইটিসের। হ্যাপাটাইটিস সি একটি ফ্লাভি ভাইরাস, আরএনএ ভাইরাস। আমরা বলেছি হ্যাপাটাইটিসের যে এ বি সি ডি ই এর মধ্যে শুধু একমাত্র হলো বি ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস হলো ডিএনএ ভাইরাস, আর বাকিটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আমরা বলেছি হ্যাপাটাইটিস এ এবং ই ফিকোরাল রুটে ছড়ায়, বাকিরা ইউজুয়ালি প্যারেন্টাল রুটে ছড়ায়, প্যারেন্টাল রুটে। তো তাহলে এটাকে আরএনএ ভাইরাস এবং প্যারেন্টাল রুটে ছড়ায়। ক্লিনিক্যাল ফিচার্স। তো আমরা কিন্তু ক্লাস নিচ্ছি মেইনলি প্র্যাকটিক্যাল বেস, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। আমরা কোনো মাইক্রোবায়োলজি নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করব না, আমরা খুব বেশি প্যাথোলজি নিয়ে অ্যানালাইসিস করব না। তারপর জিস জটিলক। তো হ্যাপাটাইটিস যেমন অনেক রকম থাকে, আমরা পড়েছি অ্যাকুট হ্যাপাটাইটিস বি দুই ধরনের, একটা হ্যাপাটাইটিস, একটা হচ্ছে অ্যাকুট, একটা ক্রনিক। তেমনি একইভাবে হ্যাপাটাইটিস সি কেও আমরা দুইটা টাইপে ফেলতে পারি, একটা হলো অ্যাকুট হ্যাপাটাইটিস সি এবং ক্রনিক হ্যাপাটাইটিস সি। একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে প্রেজেন্টেশন নতুন অনসেট নিয়ে আমার কাছে প্রেজেন্টেশন নিয়ে আসবে, তখন আমরা বলছি অ্যাকিউট। একটা নির্দিষ্ট সময় পর যেটা ক্রনিক্যালি বডিতে থেকে যায় তখন আমরা বলছি ক্রনিক। তো হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে দুইটা টাইপস এক্সিস্ট, একটা হলো অ্যাকুট হ্যাপাটাইটিস সি এবং ক্রনিক হ্যাপাটাইটিস সি। সিমটম এখানেই হলো ধোঁয়াশা। যে কোনো হ্যাপাটাইটিস ইউজুয়ালি সিমটোমেটিক। আমরা জানি যে আমাদের কাছে যখন একটা হ্যাপাটাইটিস পেশেন্ট আসে ইউজুয়ালি কি নিয়ে আসে, আমরা পড়ছি যে একটা প্রোড্রোমাল সিমটমস নিয়ে আসবে, নোসিয়া, ম্যালেজ, মাইলজিয়া, আর্থালজিয়া, এই ধরনের অনেক কিছু সিমটমস নিয়ে আসতে পারে। তো প্রোড্রোমাল সিমটমস সাথে পেশেন্টের ইউলিশ, ডিসকালারেশন অফ দা আইরিয়া হতে পারে, কনজুটিভ এবং অ্যাসোসিয়েটেড ইউরিন চেঞ্জ আসতে পারে। কিন্তু ইউজুয়ালি আমরা এখানে যেটা দেখতে পাই হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের কোনো সিমটমস থাকে না, সিমটমস আর রেয়ার, কোনো সিমটমসই থাকবে না। এখন যদি বলেন যে কোনো সিমটমস থাকবে না, হ্যাঁ বলা আছে। যদি সিমটমস থাকে সেটার মধ্যে মোস্ট কমন একটাই সিমটম ছিল ফেটিগেবিলিটি। তো ফেটিগে যে আমার একটু ক্লান্ত লাগছে, যে আমরা যে সবাই ইফতার করে এই যে আমরা লাইভ ক্লাসে যারা আসছি বা যারা অ্যাড হবে বার সামনে, সবার কিন্তু একটা ফেটিক, আমরা অনেকক্ষণ ফাস্টিং এ ছিলাম, এখন হঠাৎ করে খেয়েছি, এটার কারণে একটু ফেটিগেবিলিটি লাগছে। এই যে ফেটিক, এটা ইজ নন স্পেসিফিক সাইন সিমটম, ইট ইজ ভ্যাগ সাইন সিমটম। তাহলে শুধু দুর্বলতা, একটু ফেটিগেবিলিটি, এছাড়া ইউজুয়ালি হ্যাপাটাইটিস সি ইনফেকশন হওয়ার পর কোনো পেশেন্ট ইউজুয়ালি এছাড়া কোনো সিমটমস নিয়ে থাকে না। সুতরাং যেসব ডিজিজ সিমটম তেমন প্রডিউস করবে না সেই সব ডিজিজ তো আসলে হিডেন, মনে করলেন এইচআইভি। একটা পেশেন্ট এইচআইভি হওয়ার পর ইউজুয়ালি বলা হয়, ইউজুয়ালি প্রথমে একটা কিছু সাইন সিমটমস হয় প্রাইমারি ইলনেসে, এরপর 10 বছর কোনো সিমটমসই থাকে না। যদি তার প্রাইমারি ইলনেসে যদি তার রোগ যদি ধরা না পড়ে, যদি তার প্রাইমারি ইলনেসে রোগ যদি ধরা না পড়ে, সেক্ষেত্রে কি হবে? আলটিমেটলি ধরা পড়ে না। তেমনি হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে একই রকম, পেশেন্ট সিমটোমেটিক না, অ্যাসিমটোমেটিক। তো পেশেন্ট কিন্তু তাহলে ডায়াগনোসিস হচ্ছে কখন?
আইডেন্টিফাইড অনলি হোয়েন ডেভেলপ সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে হ্যাপাটাইটিস সি তে আক্রান্ত কোনো পার্সন আমরা যখন ইউজুয়ালি ডায়াগনোসিস করি তখন সে ক্রনিক লিভার ডিজিজে চলে গেছে, কিন্তু অন্যান্য হ্যাপাটাইটিসের ক্ষেত্রে কি সেরকম হয়? ইউজুয়ালি হয় না। অন্যান্য হ্যাপাটাইটিস অ্যাকুট হ্যাপাটাইটিস এ এবং ই নিয়ে আসলে সেক্ষেত্রে কি হয়, পেশেন্ট সিরিয়াস অবস্থা নিয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি। হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো খুব বেশি প্রমিনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে অ্যাসিমটমেটিক এবং ইউজুয়ালি যখন ক্রনিসিটি ডেভেলপ করে তখন কিছু সাইন সিমটম ডেভেলপ করে। ঠিক আছে, সুতরাং ইট ইজ হিডেন ক্লিয়ার, বুঝছেন? তো নেক্সট কিছু এখানে স্ট্যাটিস্টিক্স দেয়া আছে এবং এই স্ট্যাটিস্টিক্স গুলো খুবই ইম্পর্টেন্ট বোথ ফর আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন, খুবই ইম্পর্টেন্ট। আপনি একটু জাস্ট খেয়াল করে দেখেন, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আমার হ্যাপাটাইটিস সি হয়েছে, আমার হ্যাপাটাইটিস সি হওয়ার পর অ্যাকুট হ্যাপাটাইটিস হয়েছে, এখন ক্রনিক হ্যাপাটাইটিস হওয়ার চান্স কত, আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আমরা যেমন বলি যে হ্যাপাটাইটিস বি যদি 100 জনের হয় 5 থেকে 10 জনের ক্রনিক হ্যাপাটাইটিস হবে। কি বললাম? যদি হ্যাপাটাইটিস বি হয় কারো, তার ক্রনিক হ্যাপাটাইটিস বি হওয়ার চান্স হলো 100 জনের 5 থেকে 10 জন। কিন্তু সেটা অন দ্য আদার হ্যান্ড হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে দেখেন মানে অনেক বেশি, যে 100 জনে 80 জন, মানে 80% আর ক্রনিক্যালি ইনফেক্টেড, 80% আর ক্রনিক্যালি ইনফেক্টেড। তাহলে কি, তাহলে এটা হিউজ একটা পার্সেন্টেজ, হিউজ একটা গ্রুপ হ্যাপাটাইটিস সি দ্বারা আক্রান্ত হলে ক্রনিক হ্যাপাটাইটিস সি তে আক্রান্ত হবেন। সুতরাং আপনি জাস্ট চিন্তা করেন, ইট ইজ দ্য মাইন্ড, মানে কেউ যদি আক্রান্ত হন সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি মনেই হতে পারে যে আমি ক্রনিক হ্যাপাটাইটিস হয়ে গেল, কার্সিনোমা হয়ে গেল, এরকম একটা ভয় আসতেই পারে। এরপরে আমরা স্ট্যাটিস্টিক্সে আসি। তাহলে যদি 100 জনে 100 জন হ্যাপাটাইটিস সি আক্রান্ত হয়, 80 জনের ক্রনিক হ্যাপাটাইটিস হবে। এই যাদের ক্রনিক হ্যাপাটাইটিস হবে তাদের তাহলে সিরোসিস কত জনের হবে? তাহলে এটাই বলতেছে, তো বলতেছে যাদের ক্রনিক হ্যাপাটাইটিস হবে তাদের মধ্যেই ম্যাক্সিমামই 20 থেকে 40 বছর, সাথে সাথে না, 20 থেকে 40 বছরের একটা রাউন্ড সময়ে তারা সিরোসিস ডেভেলপ করবে ক্রনিক হ্যাপাটাইটিস থেকে। যদি ইফ লেফট আনট্রিটেড, একটা কথা আমি বারবার বলছি, যদি না করা হয় তাহলে সিরোসিস হবে, চিকিৎসা করে সিরোসিস হবে। তাদের 100 থেকে বছর হ্যাপাটোসেলুলার কার্সিনোমা, আপনি আক্রান্ত হলেন, আপনি চিকিৎসা এই ক্রনিক হ্যাপাটাইটিস হওয়ার পর সিরোসিস ডেভেলপ করতে 20 থেকে 40 বছর লাগতে পারে, এবং সিরোসিস ডেভেলপ করার পর প্রতি 100 জনে 2 থেকে 5 জনের হ্যাপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে, সেটা খুবই অল্প পরিমাণে। এবং যাদের হ্যাপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কেমন সার্ভাইভাল রেট, প্রগনোসিসটা কেমন হয়? একটা মজার ব্যাপার হলো, বেড সাইডে এক্সামিনেশনে স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা সাইন বলো, একটা ফিচার বলো, একটা সিমটমস বলো, যেটা দিয়ে আমরা বুঝতে পারি পেশেন্ট আর বেশি দিন বাঁচবে না। আমরা বলতে পারি যে আমরা কিন্তু প্রায় সময় লাং কার্সিনোমা হলে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলে দিই এই রোগী 6 মাস বাঁচবে সর্বোচ্চ। আমি যখন গল ব্লাডারের কার্সিনোমা হয় আমি বলি যে 3 মাস বাঁচবে সর্বোচ্চ। ইট ইজ এ ম্যাজিক না, আমরা বললেই কিন্তু দেখতেছি, এবং 3 মাসের বেশি সার্ভাইভ করতেছে না। এট এ টাইম আমি যখন একটা থাইরয়েড কার্সিনোমা বলতেছি তখন বলতে পারি 10 বছরের আগে কিছুই হবে না, ইউজুয়ালি কিছু হচ্ছে না। সার্ভাইকাল ক্যান্সারে হিস্টেক্টমি করা হয়েছে, আমরাও বলতেছি কিছুই হবে না, লাইফ লংজিভিটি কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে ওই হ্যাপাটাইটিসের ক্ষেত্রে স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা সাইন বলো যেটা খুবই ওর প্রগনোসিস ইন্ডিকেট করে, আপনি কোনো টেস্ট করবেন না, আপনি জাস্ট পেশেন্টের কাছে গিয়ে ওইটা দেখে বলতে পারবেন। সেটা হলো যেমন কিছু কমপ্লিকেশনের মধ্যে একটা হলো অ্যাসাইটিস। আপনি দেখলেন একটা পেশেন্টের হ্যাপাটাইটিস সি থেকে সিরোসিস হয়ে অ্যাসাইটিস ডেভেলপ করছে, তাহলে তার সার্ভাইভাল রেট 50% 5 ইয়ার। এবং বলা হয় যে এই অ্যাসাইটিস গুলো একটু ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে। ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস একটা শব্দের সাথে আপনারা পরিচিত হতে পারেন, ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। আপনি অ্যাসাইটিসে আমরা অনেক ডায়রিটিক্স দিই, যেটা পেটে পানিটা কমে যায়, কিন্তু অনেক সময় আমরা যখন পেটের পানিটা কোনোভাবেই, সেটা ফুসিমাইড দিয়ে হোক, স্পাইরোনোলেকট্রন দিয়ে হোক, কোনোভাবেই যখন আমি অ্যাসাইটিসটা কমাতে পারছি না, তখন বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। এটা ইউজুয়ালি যে কোনো ডিজিজে ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস হলেই সেটা খারাপ। আর হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে শুধু অ্যাসাইটিস হলেই খারাপ, আপনার ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়া লাগবে না। অ্যাসাইটিস ইন্ডিকেটস ভেরি পুয়ার প্রগনোসিস।
শুরুতেই আমি একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাই দিলাম, শুনলে একটু কেমন জানি লাগতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি বারবার বলছি, যদি কেউ এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি দিতে চান ভবিষ্যতে এই জিনিসটা না পড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? যে 100 জনে 80 জনের ক্রনিক হেপাটাইটিস হবে। হেপাটাইটিস সি হওয়া মানেই 100 জনে 80 জনের ক্রনিক হেপাটাইটিস হবে, ঠিক আছে? আর হেপাটাইটিস বি যদি কারো হয় 100 জনে 5 জনের হবে, এটা সবার মনে রাখতে হবে। নেক্সট আসি আমরা রিস্ক ফ্যাক্টর। কি কি রিস্ক ফ্যাক্টর আছে? তো কি কি রিস্ক ফ্যাক্টর আছে যে ক্রনিক হেপাটাইটিস হওয়ার জন্য? এখানে একটা বক্স আছে ডেভিডসনের, খুবই ইম্পর্টেন্ট বক্স। আমরা সবাই জানি, আমি জানি এখানে ম্যাক্সিমাম জানে। কি জানি আমরা? যেখানে আমরা দেখতেছি যে আইভি ড্রাগ ইউজ ইজ দ্য মোস্ট কমন কজ অফ হেপাটাইটিস সি, ঠিক আছে? হেপাটাইটিস সি আমরা কিভাবে হচ্ছে, প্যারেন্টাল বলতেছি কিন্তু অনেক ওয়ে আছে। কিভাবে হচ্ছে মেইনলি দেখা যাচ্ছে যে ইউকে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, আমাদের তো এত স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমরা যেটা বলছি যে আইভি ড্রাগ অ্যাবিউজ যারা করে, আমরা আগেও বলছি যারা নিডল শেয়ার করে, আইভি ড্রাগ অ্যাবিউজ করে, ঠিক আছে, একজন আরেকজনের আইভি এই একই নিডল দিয়ে দুইজন তিনজন শেয়ার করতেছে, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস সিটা বেশি দেখা যায়। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে, ভার্টিক্যাল, আমি গতদিনও বলেছি যে মা থেকে বাচ্চার যেতে পারে, মা থেকে বাচ্চার যেতে পারে, সেটা 3 ভাবে যেতে পারে। আমি বলছি 3টা ওয়ে আছে। কি কি বলছি? আমি বলেছি যে পেটে থাকতে মানে প্রেগনেন্সি অবস্থায় যেতে পারে ইন্টারনেটাল, ডিউরিং ডেলিভারি, এই যে পেরিনেটাল মানে ডিউরিং ডেলিভারি বার্থ ক্যানাল দিয়ে হতে পারে, বা ব্রেস্ট ফিডিং এ একটা হওয়ার একটা চান্স থাকে। তো মোট ভার্টিক্যাল এই যে জিনিসটা এটাই বোঝায়। তো ভার্টিক্যাল ট্রান্সমিশন চান্স কিন্তু খুবই কম, 3%, ঠিক আছে? কিন্তু হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এটা অনেক, কিন্তু হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ভার্টিক্যাল ট্রান্সমিশন রেট খুবই কম। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন খুব হয়। মা যদি হেপাটাইটিস বি এ আক্রান্ত হয়, কোনো মা আমরা পেলাম যে যার হেপাটাইটিস বি, সে প্রেগনেন্ট, তার বাচ্চার হওয়ার চান্স অনেক বেশি, 90% পর্যন্ত। কিন্তু হেপাটাইটিস সি এ আক্রান্ত কোনো প্রেগনেন্ট লেডি, তার বাচ্চার 3% রিস্ক, খুবই কম। আমি তাকে আশ্বস্ত করবো যে আপনার বাচ্চার হওয়ার চান্স খুবই কম। তারপর নিডল স্টিক, ওই যে আমরা বললাম ওটি করতেছি, আমরা কোথাও নিডলে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলো আমাদের, আমরা যারা হেলথ পার্সোনাল আছি তাদের হতে পারে নিডল স্টিক, বা যে কোনো মানুষের নিডল স্টিক ইনজুরি হতে পারে, তাদের ক্ষেত্রেও খুব কম চান্স, 3%, 3% কিন্তু খুবই কম চান্স। তারপর আয়াট্রোজেনিক প্যারেন্টাল ট্রান্সমিশন, যেমন এখন ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, একটা হেপাটাইটিস সি এর পেশেন্টের ভ্যাকসিনের নিডল আরেকজনের সাথে কন্টামিনেশন হয়ে গেল, সেটাতে হতে পারে। শেয়ারিং টুথব্রাশ, এই যে আমরা অনেক সময় এটা হয়, এটা আসলে খুব আনইউজুয়াল, আমি দেখি নাই তবে শুনছি অনেক, যে ভাইয়াদের থেকে এক সময় বলে আমাদের হোস্টেল গুলোতে যে ফ্রেন্ডরা বলে টুথব্রাশও শেয়ার করতো, রেজর তো শেয়ার করে, এটা অ্যাভেলেবল এখনো, রেজর গুলো মানে খুব লো সোসিমিক কন্ডিশনে রেজর শেয়ার করে, টুথব্রাশও শেয়ার করে, আমি শুনেছি, এখন আমি দেখি নাই যদিও কখনো। তো পেস্ট তো সবাই শেয়ার করে, ঠিক আছে, আমার এখনো মনে আছে। আমি তো পেস্ট বলতে গেলে কিনতামই না, আমার রুমমেট ছিল, ও কিন্তু আমি তো কিনতামই না। আমি ঘুম থেকে উঠে ওর টেবিলের দিকে তাকাইতাম, যে উঠে ওখানে ওর থেকে পেস্টটা নিতাম, পেস্টটা নিয়ে ইউজ করতাম, মাঝে মধ্যে ওরটাও শেষ হয়ে যেত, পাশের রুমে যেতাম, মানে একটু আলসিমি ছিল এই ব্যাপারে। এই যে শেয়ারিং গুলো, যদিও মানে এটা বলা হয়েছে টুথব্রাশ, তো টুথব্রাশের ক্ষেত্রে অনেক সময় হতে পারে এটা। তো মেইনলি তাহলে আমরা কি নিয়ে বলতে চাচ্ছি, যে আমরা বলছি যে আইভি ড্রাগ অ্যাবিউজ ইজ দ্য মেইন মানে ওয়ে, যেটা ইউকের ক্ষেত্রে হয়, তবে বাংলাদেশের ক্ষেত্রে কোনো স্ট্যাটিস্টিক্স নাই এ ব্যাপারে। তাহলে কাদের ক্ষেত্রে মানে সিরোসিস হয়, মানে যাদের ক্রনিক হয় কাদের ক্ষেত্রে সিরোসিস বেশি হয়? আমরা বলছি যে এখন আমার ক্রনিক হেপাটাইটিস সি, তাদের সিরোসিস ডেভেলপ করবে 20 থেকে 40 বছরে, যে কেউ খুশি হইতে পারে আমার ক্রনিক হেপাটাইটিস সি 20 থেকে 40 বছর আমার হতে পারে। এখন তার বয়স মনে করলেন 50, সে ভাবতেছে আমি তো 90 বছর বাঁচবই না, কখন আমার সিরোসিস হবে, ততদিন তো আমার হায়াত থাকে কিনা সন্দেহ, সে ভাবতেই পারে। একটা 50 বছরের লোকের কখন সিরোসিস হবে সে ভাবতে পারে, কিন্তু হ্যাঁ হইতেই পারে। কি কি ফ্যাক্টর একটা সিরোসিস হওয়াটাকে মানে কি করে, খুব অ্যাক্সিলারেট করে, মানে খুব তাড়াতাড়ি সিরোসিস কাদের হয়, বিশেষ করে পুরুষদের, যা দেখবেন মেল, দেখবেন যে আমি ফান করে বলতাম, আমার একজন কলিগ সম্ভবত এখানে আছেন, আমি একটু দেখি, আমার একজন কলিগ আছেন ডক্টর তামান্না আপু, তো আমি ওনার সাথে সবসময় বলতাম যে মেল, আমার সাথে ফান করতো, যে আমি বলতাম যে মেল মানে ওটস প্রগনোসিস, এনি ডিজিজ, ম্যাক্সিমাম ডিজিজ দেখবেন
মেল জেন্ডার যদি আসে যে ওটস প্রগনোসিস কোনটা, এই কোন ডিজিজে ওটস প্রগনোসিস, আপনি মেল জেন্ডার ট্রু দিয়ে দিবেন, দেখবেন মেল থাকলে ট্রু, মানে মেল হওয়া মানে ট্রু, মানে মেল ওটস প্রগনোসিস। ম্যাক্সিমাম ডিজিজে দেখছি। তো সেই ক্ষেত্রেও আমি এখানে বলতে চাচ্ছি যে মেল জেন্ডার ইজ দ্য রিস্ক ফ্যাক্টর, যে ছেলেদের ক্ষেত্রে বেশি সিরোসিস প্রোগ্রেশন হয়। তাহলে আর কি কি, কেউ যদি ইমিউনি সাপ্রেস থাকে, অনেকে অ্যালকোহল ইনটেক করে। আমি বারবার বলতে যাচ্ছি, খেয়াল করে দেখবেন যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা প্রচুর অ্যালকোহল খায়, ঠিক আছে, এখানে যেমন সিগারেট, ওখানে অ্যালকোহল এর চেয়েও বেশি। তো তারা হেভি অ্যালকোহল যারা খায়, অ্যালকোহল কিন্তু লিভারের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। আপনারা জানেন অ্যালকোহলিক লিভার ডিজিজ নামে একটা ডিজিজ আছে। অ্যালকোহল লিভারের উপর এমনিতেই একটা ইফেক্ট ফেলে। এমনিতে লিভার হলো যে হ্যাপাটাইটিস সি এর কারণে সে ভারাক্রান্ত, সে এর মধ্যে যদি আবার হেভি অ্যালকোহল ইনটেক হয়, তাদের ক্ষেত্রে সিরোসিসটা কিন্তু প্রোগ্রেস করে। আপনারা যদি একটা টার্ম শুনে থাকেন অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ থেকেও সিরোসিস হয়, তাহলে হ্যাপাটাইটিস সি থেকেও সিরোসিস হয়, অ্যালকোহল দুইটা যদি একত্রে হয় তাহলে কি হয়, সিরোসিসটা তাহলে কি একটু অ্যাক্সিলেট হয় না? তো জিনিসটা এটাই বলা হচ্ছে যে যারা অ্যালকোহল ইনটেক করবে একই সাথে, তাদের ক্ষেত্রে রিস্কটা বেড়ে যায়। আরেকটা বলতে প্রোথ্রম্বোটিক স্টেজ, প্রোথ্রম্বোটিক স্টেজ যদি কারো থাকে, প্রোথ্রম্বোটিক স্টেজ কেমন হতে পারে? আপনারা অনেক প্রোথ্রম্বোটিক স্টেজের কথা শুনেছেন, যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ফ্যাক্টর প্রোটিন সি ডিফিসিয়েন্সি, প্রোটিন এস ডিফিসিয়েন্সি, বিভিন্ন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি যেগুলোতে হাইপার কোয়াগুলিটি থাকে। আপনি এমনও ভাবতে পারেন যারা প্রেগনেন্ট, প্রেগনেন্সি ইজ হাইপার কোয়াগুলেবল স্টেট, যে কোনো প্রেগনেন্সি হাইপার কোয়াগুলেবল। আপনারা গাইনিতে পড়লে দেখতে পারবেন প্রেগনেন্সিতে বলা হাইপার কোয়াগুলেবল, মানে কি প্রেগনেন্সির মধ্যে এই এমনি মানে ক্লট ফর্মেশনের চান্স বেড়ে যায়, ক্লট। তো তখন যদি প্রেগনেন্সিতে হয় তাইলেও বোঝা যাচ্ছে যে হ্যাপাটাইটিস সি প্রেগনেন্সিতে হলেও আমাদের রিস্ক বেড়ে যাচ্ছে। এগুলো হলো ক্রনিক হ্যাপাটাইটিস থেকে কাদের সিরোসিস ডেভেলপ করবে, সবার যে করবে এমন না, কাদের করবে সে তাদের রিস্ক ফ্যাক্টর বলা হচ্ছে। এখন আসেন প্যাথোজেনেসিস অফ হ্যাপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। ঠিক আছে, এই যে একটা কোয়েশ্চেন, হোয়াই হ্যাপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন ইজ প্রিডমিনেন্টলি ক্রনিক। আপনি বলতেই পারেন ভাই 100 জনের হলে 80 জনের কিভাবে ক্রনিক হয়? আপনি বলতেই পারেন যে এটা কিভাবে পসিবল, এটা হলেই ক্রনিক হবে? এটার কোনো, কেন ক্রনিক হচ্ছে? বডি ইমিউনিটি কেন হ্যাপাটাইটিস সি ভাইরাসের সাথে ফাইট করে পারছে না? এটার কারণটা আমরা দেখি। বলা হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস হ্যাজ দ্য অ্যাবিলিটি টু এসকেপ দ্য ইমিউন রেসপন্স অফ হোস্ট, পালানো। এই যে এসকেপ ফেনোমেনা, আমরা শুনেছি এসকেপ ফেনোমেনা। তো এসকেপ ফেনোমেনা জিনিসটা কি অ্যাকচুয়ালি? এসকেপ ফেনোমেনা হলো যে তাকে ধরতে পারছি না। এই যে আপনি করোনার কথা বলেন, আকাশে বাতাসে হাওয়ায় এয়ারে, আপনি দেখতে পাচ্ছেন তাকে? তাকে দেখতে পাচ্ছেন না, অদৃশ্য শত্রু। এই বডিতে যখন হ্যাপাটাইটিস সি ভাইরাস ঢুকে, সেও এখানে এসকেপ করে। কিভাবে এসকেপ করে আমরা একটু দেখি। তো হ্যাপাটাইটিস সি ভাইরাস ইজ, আমরা এখানে বলা হচ্ছে যে র্যাপিড এবং পার্মানেন্ট চেঞ্জেস। এখানে একটা প্রথমে আমি স্পষ্ট একটা সুন্দর কথা লেখা আছে যে হ্যাপাটাইটিস সি ভাইরাসে কি হবে, যখনই আক্রান্ত হবে তখনই ওদের অ্যান্টিজেনিক স্ট্রাকচার চেঞ্জ হয়। আপনারা সকলেই কিন্তু খেয়াল করেন যে একটা কথা আমি বলতে চাচ্ছি যে কেন করোনার ভ্যাকসিন কাজ করতেছে না, বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না ভালো মতো, বা ইফেক্টিভ না কেন? কারণ তারা বারবার তার নেচার চেঞ্জ করতেছে, স্পাইক প্রোটিন গুলো চেঞ্জ করতেছে। শুনুন, আমাদের যে কোনো একটা ভ্যাকসিন টার্গেট করে বানাচ্ছি, ভ্যাকসিন তার রূপ পরিবর্তন করতেছে, সে মিউটেশন করতেছে। সে যেহেতু মিউটেশন করতেছে, আলটিমেটলি কি হচ্ছে, তাকে আমরা ধরতে পারছি না। হ্যাপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে একই রকম। হ্যাপাটাইটিস সি ভাইরাস বডিতে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার পর তার রূপ পরিবর্তন করে কন্টিনিউয়াস। আর অ্যান্টিজেন, আমরা অ্যান্টিজেন কি বলি, যে সি ভাইরাসের বাইরে যে একটা আবরণ, ওখানে প্রোটিন থাকে। এই যে হ্যাপাটাইটিস সি ভাইরাসের বডিতে ঢুকছে, আমরা যে তাকে চিনবো, তাকে যে আমি চিনবো, সে তার রূপ পরিবর্তন করে। আর সে তার রূপ পরিবর্তন করে, সে কি করে, সে তার রূপ পরিবর্তন করে। রূপ পরিবর্তন করার কারণে বডি তাকে ধরতে পারে না। এই যে অ্যান্টিজেনিক স্টার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, প্রতি মিনিটে, কি বলছে, চেঞ্জেস অকার্স মাল্টিপল টাইমস পার মিনিট। প্রতি মিনিটে তার চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ করে ফেলে। ফলে বডির যে ইমিউন সিস্টেম তাকে ধরতে পারে না। এই যে বি সেল টি সেল গিয়ে খুঁজে, বি সেল আর টি সেল খুঁজে তাদেরকে পায় না, ধরতে পারে না। তারা সবসময় তার রূপ পরিবর্তন করে, জাস্ট লাইক এ করোনা ভাইরাস। করোনা ভাইরাসের মতো তারা রূপ পরিবর্তন করে, সেজন্য তাদেরকে ডিটেক্ট করতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? ডিউ টু ভেরিয়েবিলিটি অফ হ্যাপাটাইটিস সি ভাইরাস বিটুইন নিউ অ্যান্টিজেনিক স্ট্রেন, যে বারবার স্ট্রেন চেঞ্জ করতেছে। আমরা বারবার করোনাতে শুনতেছি করোনা স্ট্রেন চেঞ্জ করতেছে, এখানেও হ্যাপাটাইটিস সি ভাইরাসে স্ট্রেন চেঞ্জ করে।
এই যে একটা স্ট্রেন আসলো, তার এগেইনস্টে আমাদের বডি কি করলো, অ্যান্টিবডি তৈরি করলো। কতক্ষণ পর তার স্ট্রেন চেঞ্জ, ওই অ্যান্টিবডি আর কাজে লাগতেছে না। মানে তাকে যে আমি অ্যান্টিবডি তৈরি করে ধ্বংস করব, তার আগে সে তার ক্যারেক্টার চেঞ্জ করবে। এট লাস্ট কি হচ্ছে, আলটিমেট রেজাল্ট কি, হেপাটাইটিস সি ভাইরাস উইন্স দিস কম্পিটিশন। আমরা কি বললাম, যে এই যে যুদ্ধ বডির ইমিউন সিস্টেমের সাথে হেপাটাইটিস সি ভাইরাসের, সে তার নেচার চেঞ্জ করতেছে, তার স্ট্রেন চেঞ্জ করতেছে, আলটিমেটলি কে জিতলো, কে উইন হলো, হেপাটাইটিস সি ভাইরাস। এই কম্পিটিশনে মোস্ট অফ দ্য টাইমস হেপাটাইটিস সি ভাইরাস জিতে যায় এবং ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে। তো এখন আমরা আসি হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করব। একটু খেয়াল করলে দেখা যায় যে আমরা যে কোনো লিভার ডিজিজে আমরা লিভার ফাংশন টেস্ট করি। কি কি, যেমন বিলিরুবিন, এএলটি, এএসটি, এএলপি। আমি গতদিন বলেছি এএলপি করি আমরা অবস্ট্রাকটিভ দেখার জন্য, আর নরমালি এএলটি করি, এএসটি ইউজুয়ালি করি না। এএসটি টেস্টটা নন স্পেসিফিক, অনেক কিছুতে ভারে, এটার আসলে এটা খুব বেশি ট্রিটমেন্ট বা প্রগনোসিসকে জাস্টিফাই করে না, সুতরাং বা এটাকে সুতরাং এটা আমরা ইউজুয়ালি করি না। আমরা কমনলি যদি আমি প্র্যাকটিসে করতে যাই, আমি একটা সিরাম বিলিরুবিন দিব, এএলটি দিব। এএলটি ইম্পর্টেন্ট। এখন আসি তাহলে কনফার্মেটরি কি। আপনি বলবেন যে ভাইয়া আমি কখন একটা পেশেন্টকে হেপাটাইটিস সি ভাইরাসের ইনভেস্টিগেশন দিব, আমাকে বলতেই পারেন যে আপনি কখন দিব। তো আমরা কখন দিব, তো আমরা কখন দিব আসলে অ্যাকচুয়ালি আমরা কখন দেই, আমি প্র্যাকটিক্যালি বলি, যখন আমরা দেখছি যে একটা পেশেন্টের ইউজুয়ালি আমাদের কাছে যখন সিরোসিস নিয়ে আসে বা একটা ক্রনিক হেপাটাইটিস লাইক ফিচার, আমি হঠাৎ করে রুটিনলি করতে দেখলাম যে তার এএলটি অনেক বেশি, হঠাৎ করে একটা রোগীর দেখলাম এএলটি অনেক বেশি, আমরা ইউজুয়ালি কি করি, প্রথমে লিভার ফাংশন টেস্ট দিই, হেপাটাইটিস বি করতে দিই, আমরা হেপাটাইটিস বি করতে দিই, হেপাটাইটিস বি নেগেটিভ, তখন মাথায় আসলো তাহলে আর কি হইতে পারে, হেপাটাইটিস সি হইতে পারে, তখন আমরা হেপাটাইটিস সি দিই। বা আমাদের অনেক স্যার আছে হেপাটাইটিস বি সি একসাথে সেরোলজি সবগুলি দিয়ে দেয়, যেটা রোগীর জন্য বার্ডেন হতে পারে অনেক ক্ষেত্রে। আমরা যেহেতু পুরো একটা লো সিস্টেমিক কন্ডিশন নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমি ডাইরেক্ট হেপাটাইটিস সি দেই না, আমরা প্রথমে অন্যগুলো দিই, কারণ কস্টলি। এই যে পরীক্ষাগুলো এগুলো পিসিআর দিয়ে, পলিমারাস চেইন রিঅ্যাকশন, এই যে পিসিআর মেশিন আমরা বলি, এই মেশিনই করতে হয়। সুতরাং আমরা এই কস্টলি এক্সামিন এই টেস্টগুলো সেরোলজি প্রথমে আমরা দেই না। আমি যখন সাসপেক্ট করলাম হেপাটাইটিস সি ভাইরাস, তখন আমি কি কি টেস্ট দিতে পারি, খুবই খুবই আপনারা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন যে কি কি টেস্ট দিতে পারি। কি কি টেস্ট দিতে পারি, দুইটা টেস্ট, একটা অ্যান্টিবডি অ্যাগেনস্ট হেপাটাইটিস সি ভাইরাস, আরেকটা কি দিতে পারি, হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সেরোলজিতে আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু এখানে দুইটা জিনিস, অনলি টু এখানে সেরোলজিক্যাল মার্কার, একটা হলো কি ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি, আরেকটা হলো হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, দুইটা জিনিস। এখন আপনি ভাববেন কখন আমি কোনটা করব, এটাই হলো মজার ব্যাপার, এটাই হলো আজকের ক্লাসে অন্যতম শেখার জিনিস। কি, একটু খেয়াল করে দেখেন, আমি একটা নোট লিখেছি যে অ্যান্টিবডি, অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি, এটা আছে 6 থেকে 12 সপ্তাহ পরে, ঠিক আছে। এবং আপনি যখন ইনফেক্টেড হলেন তার 6 থেকে 12 সপ্তাহ, মানে কি 1.5 থেকে 3 মাস পরে আপনার ব্লাডে আসবে। আর আপনি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ পাবেন প্রায় 2 সপ্তাহ পরে। আপনি আজকে নিডেলের গুতা খেলেন, আজকে নিডেলের প্রিক খাওয়ার পর আপনি যদি বলেন আমাকে আসলেন, একটা মজার দেখেন, আমরা নর্মালি সব সময় যদি বলা হয় কোন টেস্টটা করব, আমরা একটা কথাই বলবো, অ্যান্টিবডি এগেনস্ট হেপাটাইটিস সি ভাইরাস করব। যদি স্যার জিজ্ঞেস করে যে বলো তো হেপাটাইটিস সি ভাইরাসের টেস্ট কি, আমরা বলবো অ্যান্টিবডি এগেনস্ট হেপাটাইটিস সি ভাইরাস, এই যে টেস্টটা, এই যে টেস্টটা, এটাই বলবো আমরা, এটাই হলো টেস্ট, ঠিক আছে। তাইলে এই যে টেস্টটা হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, এটা আমরা কখন বলবো, আপনার মাথায় আসতেই পারে, ঠিক আছে। আমরা এটা কখন বলবো, আমরা তখনই বলবো, এটা কস্টলি একটা টেস্ট, আমরা তখন কখন বলবো, আমরা বলবো যে মনে করলেন আমি এখন নিডেল প্রিক খাইছি, আপনার কাছে আসলাম, বললাম যে আমি যে পেশেন্টের ওটি করতেছিলাম সেই পেশেন্ট হেপাটাইটিস সি ভাইরাসের রোগী, তার আমি প্রিক হয়েছে, আমার নিডেল প্রিক, আমি এখন কি করব, আমার কাছে রোগীটা আসলো, আমি বললাম তাকে, এখন আমি বললাম যে আপনি অ্যান্টিবডি এগেনস্ট হেপাটাইটিস সি ভাইরাস করেন, এটা বললে হবে? কারণ সে প্রিক খেয়েছে আজকে, প্রিক খেয়েছে, তার অ্যান্টিবডি আসবে 1.5 থেকে 3 মাস পর। সুতরাং
আপনি জাস্ট খেয়াল করে দেখেন 1.5 থেকে 3 মাস পর একটা অ্যান্টিবডি আসবে, ততদিনকে আমার টেস্ট না করে আমি বসে রাখবো তাকে? ততদিন সে ওয়েট করবে আমার জন্য, সে বলবে না স্যার এখনই একটা টেস্ট দেন যে আমার হয়েছে কিনা আমি জানতে চাই। তাহলে কোন টেস্টটা আর্লি আমাকে জানাতে পারবে যে আমার হেপাটাইটিস সি ভাইরাস হয়েছে? নর্মাল একটা হেপাটাইটিস সি ভাইরাস আমরা জানতেই পারি না, হয়ে বসে থাকে 2-3 বছর পার হয়ে যায়, 10 বছর পার হয়ে যায়। কিন্তু মনে করলেন আপনি জানতেই পারলেন যে আমি একটা হেপাটাইটিস সি ভাইরাস পেশেন্টের নিডেলের প্রিক খেয়েছি, আমি আমার হেপাটাইটিস সি হয়েছে কিনা আপনি ডাক্তার সাহেব বলেন, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপনি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ এই টেস্টটা 2 সপ্তাহ পর করবেন। তাহলে কি খুবই আর্লিয়েস্ট আমাকে কোন টেস্টটা আমাকে বলতে পারবে যে আমার হেপাটাইটিস সি ভাইরাস হয়েছে কিনা? এটা হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, এই ভাইরাসের আরএনএটা আমরা পিসিআর মেশিন দিয়ে ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, পিসিআর মেশিন দিয়ে ডিটেক্ট করতে পারবো এই টেস্টটা, আমরা পিসিআর মেশিন দিয়ে ডিটেক্ট করতে পারবো। তো তো এখন আমরা এই সুতরাং আমরা এখন দেখি যে আসলে একটা গ্রাফ আছে, একটা গ্রাফ আছে যে গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আমরা কিভাবে এই জিনিসটা, একটু গ্রাফটা খেয়াল করে দেখেন। এই গ্রাফটা একটু খেয়াল করে দেখেন যে এই গ্রাফে এই যে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ এর একটা লাল করে দেয়া আছে, আর আর হলো আবার অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাসের একটা গ্রাফ দেয়া আছে, দুইটা গ্রাফ একটু খেয়াল করে দেখেন। এলটির যেটা লাল সেটা চিন্তা করিয়েন না, লালটা বাদ দেন। হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ দেখেন সেই 1 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে থেকে পজিটিভ, একটু খেয়াল করে দেখেন এই জায়গায়, এই জায়গায় খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে একদম শুরুতেই হেপাটাইটিস সি আরএনএ চলে এসেছে। দেখেন এই জায়গায়, জাস্ট এই জায়গায়, মানে একদম আপনি আক্রান্ত হওয়ার সাথে সাথেই দেখবেন হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ এর মার্কার চলে এসেছে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই যে প্রায় 3 সপ্তাহ বা অনেক দিন পর অ্যান্টিবডি এগেনস্ট অ্যান্টিবডিটা আসছে। মানে দেখেন হেপাটাইটিস সি ভাইরাসের টাইটার কত বেশি, এই যে টাইটার এই পাশে হলো টাইটার, দেখেন হেপাটাইটিস সি ভাইরাসের টাইটার শুরু থেকে বেশি আছে, কিন্তু এতটুকু টাইটার যেতে প্রায় 6 সপ্তাহ লেগে যায় অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে আগের ছবিটা দেখেন, আমি আগের ছবিটা আবার বলতেছি যে কি বলছি, যে অ্যান্টিবডি আসতে 6 সপ্তাহ, 1.5 থেকে 3 মাস লাগবে, আর 2 সপ্তাহের মধ্যে চলে আসবে আরএনএ। কেউ যদি খুব দ্রুত জানতে চায় যে আমার হেপাটাইটিস হয়েছে কিনা, তাকে আমি বলবো যে আপনি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ টেস্টটা করেন। আর নর্মালি আমরা টেস্ট করবো অ্যান্টিবডি। যদি স্যার জিজ্ঞেস করে যে বলো তো হেপাটাইটিস সি ভাইরাসের আরএনএ টেস্ট, হেপাটাইটিস সি ভাইরাসের টেস্ট কি, আপনি যদি বলেন হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ এরকম বললে কিন্তু আপনি মার্কস বেশি পাবেন, এরকম ভাবা উচিত নয়। সেক্ষেত্রে স্যার আপনাকে পেঁচাবে আরো বেশি। আপনাকে নর্মালি বলতে হবে টেস্টের নাম অ্যান্টিবডি এগেনস্ট হেপাটাইটিস সি ভাইরাস, যদিও দেরিতে ডিটেকশন হয়। ঠিক আছে, যদি কেউ আর্লি জানতে চাই তাহলে আমরা হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ করব। এখন আসেন গ্যানোটাইপিং। গ্যানোটাইপিং অফ হেপাটাইটিস, এই যে একটা নতুন শব্দ, যে গ্যানোটাইপিং, এই যে একটা নতুন শব্দ। আপনি ভাবতেই পারেন যে যে গ্যানোটাইপিং জিনিসটা কি বা কি দরকার, এই টার্ম কেন ভাইয়া বলছে, বা এটা তো আগে ওইভাবে খেয়াল করিনি। ঠিক আছে, যে এটা এটা কি জিনিস। ঠিক আছে, তো আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে যে জেনোটাইপিং জিনিসটা, জেনোটাইপিং জিনিসটা হলো যে এই যে আমাদের জেনেটিক্যালি এই যে অনেক ভেরিয়েশন আছে, হেপাটাইটিস সি এর অনেক প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন আছে, তবে মেইন প্যাটার্ন হলো 6টা রূপ ধারণ করতে পারে। ঠিক আছে, এবং এই যে 6টা রূপ কেন আমরা দরকার, কারণ কি আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে কোনো ভ্যাকসিন আবিষ্কার করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে ভাইরাসটার মানে টাইপটা, যাতে এই নির্দিষ্ট টাইপের এগেনস্টে আমি একটা ভ্যাকসিন তৈরি করবো যাতে ভাইরাসটাকে মারতে পারে। হেপাটাইটিস সি, যে কোনো হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রেও আমি যখন ড্রাগ তৈরি করব, একটা ড্রাগ মানে ডেভেলপ করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে হেপাটাইটিস সি ভাইরাস কত ধরনের হতে পারে, সবার এগেনস্টে কাজ করে এরকম কোন ড্রাগ আবিষ্কার করতে হবে। তো আমরা দেখেছি কমনলি 6টা জেনোটাইপ আছে। তো এই জেনোটাইপ গুলো মেজর রোল অ্যাজ এ প্রগনোস্টিক মার্কার রিগার্ডিং ট্রিটমেন্ট। মানে কি, আপনার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে জেনোটাইপিং আমাকে জানতে হবে। তো এক এক এলাকায় না এক এক রকম জেনোটাইপিং। যেমন জেনোটাইপ 1 পাওয়া যায় ইউরোপে, আমি স্টিল নাও জানি না আসলে বাংলাদেশে কোন জেনোটাইপিং পাওয়া যায়। বিভিন্ন জেনোটাইপিং এর প্রিভিলেন্স আছে, কোন দেশে কোন জেনোটাইপটা পাওয়া যায় সেই অনুযায়ী ওষুধ সেখানে ডেভেলপ হয়। তো আসলে অ্যাকচুয়ালি যেটা ইউকে তে জেনোটাইপ বা ইয়াতে জেনোটাইপ 1টা ইউরোপে একটু বেশি।
ঠিক আছে, এবং এই জেনারেটিভ ওয়ানটা সবচেয়ে খারাপ, ট্রিটমেন্টের রেসপন্স করে না। তাহলে আমরা করোনা দেখতেছি না, যেমন আমরা যেমন করোনা, হ্যাঁ করোনা যেমন আমরা বিভিন্ন টাইপের দেখতেছি, ভ্যাকসিন কখন কাজ করতেছে, মডার্না, স্ট্রাজেনিকা, অক্সফোর্ডের এক এক টাইপের এগেনস্টে কাজ করতেছে। তেমনি আমাদের হেপাটাইটিস সি ভাইরাসে যখন ড্রাগস ডেভেলপ করা হয় তখন এইসব জেনোটাইপকে নিয়ে ওদের মাথা ব্যথা হয়। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা ভাবে যে ওরা কোন ধরনের জেনোটাইপটা আর কি ধরনের ড্রাগ লাগবে, বা এই জেনোটাইপে ড্রাগটা কাজ করতেছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি আমরা হেপাটাইটিস সি, একটা নতুন টার্ম, এই যে একটু কঠিন হয়ে যাচ্ছে আমি জানি। আপনারা একটু একটু যদি হেপাটাইটিস সি একটু কিছু শিখতে চাই, যে সবসময় হেপাটাইটিস বি শিখি, হেপাটাইটিস সি তে একটু নতুন কিছু জিনিস শিখি। এখানে অনেক বড় করে একটা শব্দ লেখা আছে, SVR, সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স। এটা কঠিন টার্ম। এইটা না, এইটাই আজকে ওই যে আমি সবার প্রথমে একটা কোয়েশ্চেন রেখেছিলাম, সেটার উত্তর হলো এটা, যে সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স মানে কি? এমন একটা ওষুধ, আপনি একটা ওষুধ দিবেন, শরীরের থেকে, আমার বডি থেকে যে আমার যে ভাইরাসটা, সেটা 100% ক্লিয়ার হয়ে যাবে। আমার বডিতে একটাও ভাইরাস থাকবে না, প্রায় আপ টু 100% ভাইরাস ক্লিয়ার হয়ে যাবে আমার বডি থেকে। সেটাই হলো সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স, এটাকে বলে SVR। ঠিক আছে, তো যার SVR অ্যাচিভ হবে, আপনার একটা টার্গেট আছে যে আমার SVR অ্যাচিভ করব, যার SVR অ্যাচিভ হবে তার শরীরে কোনো হেপাটাইটিস সি ভাইরাস থাকবে না। এই জিনিসটা আগে আমরা জানতাম না। আমি আগে মনে করতাম হেপাটাইটিস সি ভাইরাস খুব খারাপ, হেপাটাইটিস সি কারো হলে সিরোসিস হবে, ক্যান্সার হবে, সে আর বাঁচবে না, সে শেষ। হেপাটাইটিস বি অনেক ভালো, হেপাটাইটিস বি তো ভ্যাকসিন আছে, আমরা এটা ভাবতাম। চিন্তা করে দেখেন, হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন নাই, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি এর ড্রাগস আছে, হেপাটাইটিস সি এর ড্রাগস আছে। কিন্তু আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আনসার তো আপনারাই দিবেন। আমি বলছি দেখেন, হেপাটাইটিস সি এর এমন ড্রাগস আবিষ্কার হয়েছে যে ড্রাগস দিয়ে আমরা বডি থেকে হেপাটাইটিস সি কে 100% রিমুভ করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। এটাকে বলে ভাইরাল ক্লিয়ারেন্স। এটারই আরেকটা নাম, বডি থেকে 100% ভাইরাস ক্লিয়ার করাকেই বলা হয় SVR, সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। একটা নতুন টার্ম, আমার জুনিয়রদের জন্য বিশেষ করে অবশ্যই নতুন টার্ম। আমি শিখেছি এই টার্মটা অবশ্যই MBBS পাস করার পর, আগে শুনেছি বা জিনিসটা বুঝেছি MBBS পাস করার পর। SVR, তাহলে কি SVR ইকুয়াল টু কি? SVR ইকুয়াল টু কিউর। SVR ইকুয়াল টু কিউর মানে কি? SVR মানে কিউর, যার SVR অ্যাচিভ হবে সে কিউর। এখন আসি আমরা একটা বিশাল বড় চার্ট, আমি এখানে অনেকগুলো যে ড্রাগস এর নাম আছে, টেলাপ্রেভির, এখানে অনেকগুলো আছে, সবুজ বুভির, ডাজা বুভির। এখানে জাস্ট 2 নম্বর পয়েন্টের ডাক্তার নাম দেখেন, সফুজ বুভির। এই যে এছাড়া ডাজা বুভির আছে, অনেকে আছে। তো এখানকার মধ্যে সবার শেষে ভিড়, এটা আসলে ভাইরাল, অ্যান্টিভাইরাল, সেই জন্য এটা কমনলি শেষে ভিড় আছে, সহজ হিসাব। ঠিক আছে, এদের কমনলি শেষে ভিড় আছে, যেমন টেলাপ্রেভির, বোকো প্রেভির, দেখেন ভিড় ভিড় প্রেভির আছে বা বুভির আছে, যাই হোক কিন্তু শেষে কি আছে? ভিড় আছে। আর বিশেষ করে একটু খেয়াল করেন 2 নম্বর কলমের সফুজ বুভির, আমি কেন বলতেছি একটু পরে টের পাবেন। সফুজ বুভির কথা বারবার বলতেছি, যেটা হলো নিউক্লিওসাইড পলিমারেজ ইনহিবিটর। আচ্ছা, এইগুলো কিছু ড্রাগস আছে যেগুলো আবিষ্কৃত হয়েছে, এখন আমি পরের ইয়াতে চলে যাই। এখন আসে ম্যানেজমেন্টে, হেপাটাইটিস সি এর ম্যানেজমেন্টে। ঠিক আছে, দেখেন আমি এতগুলো ড্রাগস দেখাইছি, সব ড্রাগসকে আমরা খাওয়াই? আমরা বলতে পারি না যে অ্যান্টি প্লাটেলেট ড্রাগ এগুলো আছে, অ্যান্টি এরিথমিক ড্রাগ, সব অ্যান্টি এরিথমিক ড্রাগকে আমরা খাওয়াই? যে কোনো একটা বা দুইটা চয়েস করি, চুজ করি। তো এখানে ম্যানেজমেন্টে খেয়াল করে দেখেন, একটু একটা ম্যানেজমেন্ট আছে যে জেনোটাইপ 1 যদি কারো কোনো দেশে আমরা সাসপেক্ট করি, যেমন ইউরোপে, ইউরোপে কমনলি কি দেওয়া হচ্ছে? সফুজ বুভির সাথে লেডি পাসভির রিবাভিরিন। খুব কঠিন নাম লাগতেছে, একটু খেয়াল করেন, আমি বারবার বলতেছি একটু খেয়াল করেন, মজা পাবেন। এরপরে স্লাইডে খুব মজা পাবেন। কি বলছি? সফুজ, সফুজ বুভির, এই টার্মটা সবাই মুখস্থ করে ফেলতে হবে, এটা বাংলাদেশের জন্য হিস্টোরিক্যাল। আচ্ছা, আমি আপনাদেরকে ছবিটা দেখাই ফেলি, এই ছবিটা একটু খেয়াল করেন। বেক্সিমকোর একটা ওষুধ, সবুজ বুভি 400 মিলিগ্রাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর একটা। আমি কিন্তু কোনো প্রমোট করতেছি না কোনো কোম্পানিকে, বাট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখালাম। সবুজ বুভি সি একটা ট্যাবলেট, দেখতেছেন? এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়, অনেকগুলি কোম্পানি তৈরি করে, এর মধ্যে ওরা ইনসেপ্টরা ফার্স্ট তৈরি করছে, দেন এরা বিকনও তৈরি করে। তাহলে এই যে একটা ড্রাগে আপনাকে আমি ছবি দেখাচ্ছি, এটাকে আমি কেন দেখাচ্ছি? এটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা হলো এই ড্রাগটা যখন আবিষ্কার হয়, প্রত্যেকটা দেশে, ইউরোপে প্রতিটা ড্রাগের দাম, আমি বারবার বলছি, প্রতিটা ড্রাগের দাম 90,000 টাকা, 90 কিলো। আমার জানা মতে 90,000 টাকা যে ড্রাগসটার দাম, সেই ড্রাগটা বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ থেকে যে র মেটেরিয়াল সেটা দিয়ে ডেভেলপ করছে, সেই ড্রাগটার দাম মাত্র কয়েক হাজার টাকা।
একদম নামমাত্র মূল্যে বাংলাদেশ সেটা তৈরি করছে বাংলাদেশের কোম্পানিরা, এবং সেটা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে রপ্তানি হয়, এক্সপোর্ট হচ্ছে পুরো ওয়ার্ল্ড ইউরোপ আমেরিকা ইনক্লুডিং ব্রাজিল থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশ থেকে এখন এই ড্রাগসে ইম্পোর্ট করে। কারণ যেখানে 90 কিলো একটা কৌটা যদি 90,000 টাকা হয়, সেখানে যদি 2-3 হাজার 4-5 হাজার টাকা আপনি সেই কৌটাটা পান, এটা তো আপনি বুঝতে পারছেন হিস্টোরিক্যাল চেঞ্জ সবুজ মুভি। ঠিক আছে, এবং আমাদের বিএসএমইউ থেকে আপনারা জেনে খুশি হবেন, আমাদের বিএসএমইউতে যদি কোনো রোগী ভর্তি থাকে এই রোগের সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে দেওয়া হয়, ফুল মেডিকেশন ফ্রিতে দেওয়া হয়। এই সবুজ মুভির ইজ হিস্টোরিক্যাল চেঞ্জ আসছে আমার বাংলাদেশের জন্যই, এবং খুব দারুণ একটা ড্রাগ। এই যে আমি আগে এই সবুজ মুভির যখন বাংলাদেশে এটা খুব আলোড়ন সৃষ্টি করলো, মামুন আল মাহতাব আপনি চিনতে পারেন, বিএসএমইউর হ্যাপাটোলজির হেড, মানে স্বপ্নীল নামে পরিচিত। নুজাহাত চৌধুরীকে সবাই চিনেন, নুজাহাত চৌধুরীর হাজবেন্ড, মানে নুজাহাত ম্যাডামের হাজবেন্ড এই যে মামুন আল মাহতাব, মানে স্বপ্নীল স্যার। তো স্বপ্নীল স্যার কিন্তু এটা নিয়ে অনেক আলোড়ন, মানে এটা নিয়ে অনেক ইয়া করছেন, গবেষণা করেছেন, অনেক ইয়া আছে, এবং বিএসএমইউ এটা ফ্রিতেই দেওয়া হয়। তাহলে একটা নতুন ড্রাগের নাম আমরা শিখলাম আজকে ক্লাসে, অন্তত ড্রাগটার নাম সফুজ বুভির। আমরা কোনোদিন যদি ড্রাগটার নাম শুনি আমরা যেন অবাক না হই, আমরা সবসময় শুধু ওই যে অনেক কমন ড্রাগের নাম শুনি, একটা নতুন ড্রাগের নাম আমরা অ্যাডজাস্ট হলাম সফুজ বুভির। যেমন প্যানজেনোমিক মানে কি, এই যে জেনোটাইপ 1 মানে শুধু জেনোটাইপ 1 এর এগেইনস্টে কাজ করে, প্যানজেনোমিক মানে কি সকল জিনোমিকের এগেইনস্টে কম বেশি কাজ করে, একটা ককটেল। আপনি বলতে পারেন কি ককটেল থেরাপি, যে কম বেশি সব স্টেনের এগেইনস্টে কাজ করে, সেটা কি সবুজ বুভি আর ভ্যালপাটাজভির। এইসব ড্রাগ আমরা দিতে পারি, কিন্তু এসব ড্রাগ দিয়ে যদি না হয় সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হয়। তো আপনি বলতে পারেন গতদিনের মতোই যে ভাইয়া কাদের লিভার ট্রান্সপ্লান্টেশন করব, আমরা বলতেছি সিরোসিস যাদের ডেভেলপ করতেছে এবং যাদের কমপ্লিকেশন হচ্ছে, সিরোসিস উইথ কমপ্লিকেশন একটু আগে আলোচনা করেছি, যেমন ডায়াবেটিক রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। আমি একটা শব্দের কথা এর আগেও বলেছি, যে আপনি ওষুধ দিচ্ছেন, অ্যাসাইটিস হয়েছে, অ্যাসাইটিস এর ওষুধ দেওয়ার পর অ্যাসাইটিস ভালো হচ্ছে না, কমছে না, এটাই হলো রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। আমরা সাধারণত অ্যাসাইটিস কমাই ডায়াবেটিক্স দিয়ে, যেমন আমরা ফুসিমাইড দিই, স্পাইরোলেকটিন দিই। তো এগুলোতে কাজ না হলে তখন আমরা বলছি ডায়াবেটিক রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস, সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করব, বলবো যে আমাদের আর হচ্ছে না কাজ ওষুধ দিয়ে, আপনি লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। তাহলে নতুন ড্রাগের নাম শিখলাম সফুজ বুভির, এবং আমরা একটা ল্যান্ডমার্ক পার করেছি বাংলাদেশ এই ড্রাগসের ক্ষেত্রে, অ্যান্টিভাইরাল ড্রাগসের ক্ষেত্রে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ এন্ড বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস। হ্যাপাটাইটিস সি, আমি ডি সম্পর্কে তেমন কিছুই বলবো না, আমি ডি নিয়ে আজকে স্লাইড তৈরিও করিনি। তো হ্যাপাটাইটিস ডি সম্পর্কে যেটা বলবো, ইট ইজ এ কো ইনফেকশন হয় আমাদের ইউজুয়ালি যাদের হ্যাপাটাইটিস বি হয় সাধারণত তাদের সাথেই হ্যাপাটাইটিস সি হয়, হ্যাপাটাইটিস ডি হয়, মানে হ্যাপাটাইটিস বি এবং ডি সাধারণত একই সাথে ওভারল্যাপ করে, মানে যাদের হ্যাপাটাইটিস বি হয় তাদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস ডি হতে পারে, ঠিক আছে, কিন্তু হ্যাপাটাইটিস ডি একা হতে পারে না, ঠিক আছে, কারণ আপনি শুনবেন না কারো হ্যাপাটাইটিস ডি হয়েছে, শুধু হ্যাপাটাইটিস ডি হয়েছে এরকম শুনবেন না, ঠিক আছে। তাহলে কি হ্যাপাটাইটিস সি বি যার হয় তার হ্যাপাটাইটিস ডি হয়, এটা কো ইনফেকশন আমরা বলি। তো ইউজুয়ালি এটা তেমন ফ্যাটাল না, হ্যাপাটাইটিস ডি ফ্যাটাল না। চিকিৎসা আমরা শিখেছি, হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা দিবেন, হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা দিলে হ্যাপাটাইটিস ডি ভালো হয়ে যাবে, মানে কি হ্যাপাটাইটিস বি কে দূর করলে ডি থাকবে না। মানে আপনি জানেন যে হ্যাপাটাইটিস বি যেখানে যায় হ্যাপাটাইটিস ডি তার পিছনে পিছনে ঘুরে, যদি হ্যাপাটাইটিস বি কে মানে রুট কেটে দেন, মানে হ্যাপাটাইটিস বি কে যদি মূলোৎপাটন করেন, বডি থেকে হ্যাপাটাইটিস বি না থাকে, তাহলে হ্যাপাটাইটিস ডিও থাকবে না। এটা হলো আসলে ইন এ শর্ট, হ্যাপাটাইটিস ডি আমাদের তেমন লাগবে না। তারপর আমরা আসি হ্যাপাটাইটিস ই সম্পর্কে। হ্যাপাটাইটিস ই আমাদের ক্লাস কিন্তু আজকে অনেক কম সময়ের জন্য, এরপর আমি আসলে রেখেছি কোয়েশ্চেন আনসার, খুবই কম সময়ের জন্য, আসলে আমরা টপিকসও কম কঠিন করে ফেলিনি। হ্যাপাটাইটিস ইটা একে ক্যালসি ভাইরাস, এটাও আরএনএ ভাইরাস, আমি আগেও বলেছি, এটা ফিকুরাল রুটে ছড়ায়। তাহলে হ্যাপাটাইটিস ই সম্পর্কে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনি যে কোনো জন্ডিসের পেশেন্ট পাইছেন, আমার মতো, আমার এই যে আপনার এই যে বা এই যে বয়স, আপনি প্রথমে হ্যাপাটাইটিস ই চিন্তা করবেন। তাহলে কি যে কোনো পেশেন্ট পেয়েছেন হ্যাপাটাইটিস ই চিন্তা করবেন। তাহলে কি হয়, এটা অ্যাডাল্টদের হয়, অ্যাডাল্টদের হ্যাপাটাইটিস হলো হ্যাপাটাইটিস ই, বাচ্চাদের হ্যাপাটাইটিস হলো হ্যাপাটাইটিস এ। তাহলে অ্যাডাল্টদের হ্যাপাটাইটিস হলো হ্যাপাটাইটিস ই আমরা জানলাম। তাহলে নর্মালি আমরা কি টেস্ট দিই? আমি খুব কম দেখছি অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপাটাইটিস ই ভাইরাস, এরকম একটা টেস্ট
আমার চোখেই পড়ে নাই, খুব কম দেওয়া হয় আসলে, অ্যাকচুয়ালি দেওয়া হতে পারে, আমার চোখে হয়তো পড়ে নাই। তবে আমি বলতে চাচ্ছি ইউজুয়ালি আপনি সেটাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিবেন, কারণ যে কোনো হ্যাপাটাইটিসের যে সিমটম হ্যাপাটাইটিস ই এর একই সিমটম, একই সিমটম ইউজুয়ালি প্রেজেন্ট উইথ এ সেলফ লিমিটিং অ্যাকুট হ্যাপাটাইটিস। তাহলে কি অ্যাকুট হ্যাপাটাইটিস হিসেবেই প্রেজেন্ট করে, এবং সেলফ লিমিটিং মানে কি ওষুধ দিলেও, যেমন আমরা বলি না ভাইরাল জ্বর, ওষুধ দিলেও 7 দিন, না দিলেও 7 দিন, এটাও একই অবস্থা, ওষুধ দিলেও যা অবস্থা, না দিলেও একই অবস্থা। পেশেন্টের জ্বর থাকবে, নসিয়া ম্যালেজ থাকবে, মায়ালজিয়া আর্থালজিয়া থাকবে, একটু পেইন হতে পারে, একটু অল্টার্ড মোশন হতে পারে, কিন্তু সেটা একদিন পর রেস্ট নিলে, কয়েকদিন রেস্ট নিলে ভালো হয়ে যাবে। রেস্ট, ট্রিটমেন্ট হলো রেস্ট। তখনই আপনি বলবেন ভাইয়া শুনেছি তো, আপনি তো বললেন যে হ্যাপাটাইটিস ই অ্যাকুট হ্যাপাটাইটিস করে, কিন্তু বলছেন ক্রনিক হ্যাপাটাইটিস করে না। ইট ডাজ নট কজ ক্রনিক হ্যাপাটাইটিস, এটা ক্রনিক হ্যাপাটাইটিস করে না। কিন্তু কিছু মজার মজার ইয়ে আছে, স্যার আছে, আপনাদেরকে জিজ্ঞেস করবে ভালো মার্কস দেওয়ার জন্য, আচ্ছা বলো তো ক্রনিক হ্যাপাটাইটিস তো কেউ হ্যাপাটাইটিস ই করে না, কিন্তু কখনো কি করতে পারে, কোনো এক্সেপশন আছে? তখনই তুমি বলবা যে হ্যাঁ স্যার হতে পারে। It can cause chronic hepatitis in immunocompromised patient and such as organ transplant patient. সবচেয়ে বেশি আমরা দেখেছি যে কাদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস সি ক্রনিক হ্যাপাটাইটিস ই ক্রনিক হ্যাপাটাইটিস করে। হ্যাপাটাইটিস ইউজুয়ালি ক্রনিক হ্যাপাটাইটিস করে না, কিন্তু করতে পারে। যেমন একজনের কিডনি ট্রান্সপ্লান্ট হইলো, কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পর তার হ্যাপাটাইটিস ই হইলো, দেখা গেল সেই পেশেন্টের ইটা রয়ে গেল বডিতে, সেই ইমিউনো কম্প্রোমাইজ। কেন ইমিউনো কম্প্রোমাইজ? একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় তাকে অনেক ইমিউনো সাপ্রেসিন ড্রাগ খাওয়ানো হয়েছে, সুতরাং ইমিউনো সাপ্রেসিন ড্রাগ খেয়ে সে ইমিউনো কম্প্রোমাইজ। ওই সময় যদি তার মনে করলেন যে সে হোটেলে খেলো, মনে করেন কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট ঢাকায় গিয়ে হোটেলে খেলো, খাওয়ার পর তার বডিতে খাওয়া দাওয়ার মাধ্যমে, পানির মাধ্যমে হ্যাপাটাইটিস সিটা ঢুকলো, ঢুকার পর আমার আর আপনার কি হবে, হ্যাপাটাইটিস সি হওয়ার পর কি হবে, 10 দিন 14 দিন 20 দিন পর ভালো, কিন্তু ওর আর ভালো হয় না, ওর ক্রনিক হ্যাপাটাইটিস ই হবে। ঠিক আছে, এটা বলতেছে যে হ্যাপাটাইটিস সি ক্রনিক হ্যাপাটাইটিস করতে পারে, ইউজুয়ালি করে না, তবে করতে পারে, কিছু এক্সেপশন আছে। সবসময় বলছি এক্সেপশন ইজ নট এক্সাম্পল, আমরা জাস্ট এটা জানার জন্য জানবো। এরপর আসে ইনভেস্টিগেশন। আগের মতোই আমরা সাপোর্টিভ ইনভেস্টিগেশন করব। আমরা সাপোর্টিভ ইনভেস্টিগেশন করার পর আমরা সেরোলজি করব, কনফার্মেটরি। আপনি যদি বলেন যে আমি একটা টেস্ট, রুগী বলতেছে স্যার আমি টেস্ট করব, আমার জন্ডিসের কারণ বলেন, তখন আপনি চোখ বন্ধ করে দিয়ে দিবেন কি টেস্ট, অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপাটাইটিস ই ভাইরাস ইমিউনোগ্লোবুলিন এম। গতকালকের মতো আজকেও বলতেছি ইমিউনোগ্লোবুলিন এম দিব, জি দিব না। ইমিউনোগ্লোবুলিন জি মানে কি, আগে হয়েছে সেটা বুঝতে হবে, আমার তো এখন হয়েছে কিনা জানতে হবে, সুতরাং আমি ইমিউনোগ্লোবুলিন এম দিব, মানে প্রাইমারি বা রিসেন্ট ইনফেকশন বোঝার জন্য। তাহলে সেরোলজিতে আমরা তাহলে কি দিব, অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস, হ্যাঁ ঠিক আছে, আমরা অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস এই টেস্টটা আমরা দিব। ঠিক আছে, তাহলে আবার একটু রিক্যাপিচুলেট করি। হ্যাপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে টেস্টের নাম কি, অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপাটাইটিস এ ভাইরাস, তাও ইমিউনোগ্লোবুলিন এম। হ্যাপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রে টেস্টের নাম কি, অ্যান্টিবডি হ্যাপাটাইটিস ই ভাইরাস ইমিউনোগ্লোবুলিন এম। লেখাটা কিন্তু এভাবে লিখতে হবে, স্যাররা কিন্তু লিখতে দেয়, জানো খুব মজার ব্যাপার। স্যাররা কি করে, মজা নেয়, দুইটা জিনিস নিয়ে মজা নেয়। স্যাররা জানে স্টুডেন্টরা হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসের মধ্যে একটা ঝামেলা করে, ওরা আপনাকে লিখতে দিবে হ্যাপাটাইটিসের যে কোর অ্যান্টিজেন আছে ছোট সিটা, সেটার সাথে আপনারা ক্যাপিটাল যে বড় সি সেটা একসাথে মিক্স করে ফেলেন, অনেক সময় কনফিউজড হয়ে যায়। আপনাকে লিখতে দিবে, বলেন তো হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন লেখেন তো, ওটা ছোট সি হবে, আর যেটা অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপাটাইটিস সি ভাইরাস সেটা ক্যাপিটাল বড় হবে। এটা নিয়ে কি করে, এটা নিয়ে আপনার যেটা হয় যে আপনার অনেক সময় আপনাকে যেটা বলছি যে এটা নিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যায়, সেই জন্য স্যাররা সাধারণত সেরোলজিক্যাল যে মার্কার গুলো, কি করতে চায়, যে লিখতে বলে যে তুমি লেখো। এই যে আমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আমার যে যারা ক্লাস করছেন সবাই একবার হলে আমার ক্লাস করে যাওয়ার পর আমি দরকার হলে পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে নূপুর আছে, আতিক আছে, বা আছে, ওদেরকে দিয়ে দেবো, বা জাহিন আছে, যাদের আছে ওদেরকে দিয়ে দিব আমি পাওয়ার পয়েন্টটা। আপনারা যে কেউ চাইলে নিতে পারেন, ঠিক আছে, যে কেউ চাইলে নিতে পারেন।
তো আমি সবাই বলবো সবাই কাগজে কলমে একবার লিখবেন, দেখছেন ঠিক আছে, তারপর আমি রিকোয়েস্ট করবো স্যারোলজি যেগুলো, যে হ্যাপাটাইটিস এ ভাইরাসের এগেনস্টে টেস্টের নামটা একটু লিখি, হ্যাপাটাইটিস সি এর এগেনস্টে টেস্টের নাম একটু লিখি, তারপর হ্যাপাটাইটিস বি এর স্যারোলজি গুলো কি কি আছে শব্দগুলো লিখবেন। আমি দয়া করে বলবো লিখবেন, কারণ প্রায় সময় দেখবেন লিখতে গেলে ভুল হয়ে যেতে পারে, বা আমি প্রায় সময় মনে করেন সহজ আমি পারি, কিন্তু অনেক সময় লিখতে গেলে, রিটেনে লিখতে গেলে, বা স্যাররা যখন ভাইভাতে যারা ফাইনাল প্রফ তাদেরকে লিখতে দেয়, তখন অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, সুতরাং স্যারোলজি গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাপাটাইটিস ই এন্ড প্রেগন্যান্সি, খুবই, যে আমাদের এখন সম্ভবত এটা লাস্ট স্লাইড, যে হ্যাপাটাইটিস ই এন্ড প্রেগন্যান্সি, সরি এখানে স্পেলিং ডাবল এন হয়ে গেছে। তো হ্যাপাটাইটিস ই এর ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু সব সেম আগের মতোই, বলছি ভালো হয়ে যায়। বলছি কি, একটা শব্দ ইউজ করছি আমরা, সেলফ লিমিটিং, মানে অটো 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 স্পন্টেনিয়াসলি ভালো হয়। কিন্তু কখন হ্যাপাটাইটিস ই খুবই খারাপ, ফালমিনেন্ট, তাহলে আপনাকে এটা স্যার একটা কোশ্চেনে জিজ্ঞেস করবে, বিশেষ করে গাইনি ওয়ার্ডে গেলে জিজ্ঞেস করতে পারে। আর মেডিসিনের মানুষ বিশেষ করে আমার কাছে আসলে কিন্তু আমি কোশ্চেন আপনাকে করবোই। আমি বলবো যে একটা প্রেগনেন্ট মহিলার কোন হ্যাপাটাইটিস হলে সবচেয়ে খারাপ, মানে খারাপ মানে কি, রোগীটাই মারা যেতে পারে প্রেগনেন্সিতে, মানে ফালমিনেন্ট হ্যাপাটাইটিস, বা আমি একটা টার্ম বলছিলাম ফালমিনেন্ট হ্যাপাটাইটিস, অথবা অ্যাকুট লিভার ফেলুরে চলে যায়। অ্যাকুট লিভার ফেলুর, অ্যাকুট লিভার ফেলুর হবে। আমি আবারও বলেছি অ্যাকুট লিভার ফেলুর কিভাবে বুঝি, দুইটা জিনিস দিয়ে, প্রথম বিন টাইম আর অ্যালবুমিন, প্রথম বিন টাইম দিয়ে আমরা বুঝি, এএলটি এগুলো দিয়ে বুঝতে পারি। তো অ্যাকুট লিভার ফেলুর কাদের হবে, যদি কোনো প্রেগনেন্ট লেডির যতগুলো হ্যাপাটাইটিস আছে তার মধ্যে যদি হ্যাপাটাইটিস ই হয় সবচেয়ে খারাপ, তার অ্যাকুট লিভার ফেলুর হয়। কেন জানি হ্যাপাটাইটিস ই প্রেগনেন্সি বা প্রেগনেন্ট মানে যে এনভায়রনমেন্ট, এটাতে ওরও ফালমিনেন্ট রূপ ধারণ করে, তার রূপ চেঞ্জ হয়ে যায়, এবং সে যদি কোনো প্রেগনেন্ট মহিলা হ্যাপাটাইটিস ই দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে অ্যাকুট লিভার ফেলুর হতে পারে। বুঝতে পারছো, অ্যাকুট লিভার ফেলুর হতে পারে। সেজন্য কিন্তু অনেক সময় বলে, বিশেষ করে আমাদের এখানে যারা মেয়েরা আছো, আমরা দেখি যে মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ফুচকা খাওয়া বন্ধ থাকে। নূপুর বলো, নূপুর তো আসো, হ্যাঁ, প্রেগনেন্সি থেকে আমাদের তো খাওয়া দাওয়া বন্ধ থাকে নূপুর। না ভাইয়া। এই যে প্রেগনেন্ট লেডি গুলো, ওরা কি বাইরে খাওয়া দাওয়া, হটডগ থেকে শুরু করে খুব মজা করে, হটডগে কিন্তু থাকে বা অনেক কিছুই থাকে। তো আমাদের বা যে কোনো খাওয়ার দাওয়ার যেগুলো দেখবা যে রাস্তার পাশে, এখানে আমাদের তামান্না আপু আছে, আপু আমাকে খুব মজা করে বলতো যে আপু যখন ঢাকা মেডিকেলের ট্রেনি ছিল, তো উনি প্রায় সময় ওনার ফ্রেন্ডরা মানা করতো যে আপনি এই আপনি কি আপনি খাবেন না বাইরের যে খাবারগুলো সেগুলো খাবেন না, খেলে হতে পারে, উনিও জানে, কিন্তু উনি কিন্তু এই ফুচকার লোভটা কমাতে পারেনি। তো আমি তেমনি একই কথাই বলতে চাচ্ছি, যে একটা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে যদি এই যে আমার হ্যাপাটাইটিস ই দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে অ্যাকুট লিভার ফেলিওর হতে পারে, যেটার হাই মর্টালিটি বলা হয় 30%, 20 to 30%। তাহলে 100 জনে 20 থেকে 30 জন মারা যাবে, তাহলে এটা ইটস এ, মানে এটার পার্সেন্টেজ অনেক বেশি। সুতরাং এই ক্ষেত্রে তাহলে আমার প্রিভেনশন করার ওয়ে কি, আপনি যদি বলেন যে আমার হ্যাপাটাইটিস ই প্রেগনেন্সিতে যাতে না হয় আমি কি করব, দেখেন ডিজিজটা কিন্তু ফিকো ওরাল রুটে ছড়ায়। ডিজিজটা যদি ফিকো ওরাল রুটে ছড়ায় সেক্ষেত্রে হাই রিস্ক কি, খাবার দাবার, বিশেষ করে বাইরে খাবার দাবার, হোটেলে খাবার দাবার, রাস্তা রোড সাইডে আমাদের যেসব খুব মজার খাবার আছে সেগুলো, ওই যে ফুচকার কথা বললাম, যে কোনো কিছু এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাপাটাইটিস ই, টাইফয়েড, এই অ্যাসোসিয়েটেড ফিকল রুটে যেগুলো রোগ ছড়ায় সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তো সুতরাং প্রেগনেন্সিতে যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় কোন হ্যাপাটাইটিস ভাইরাস দ্বারা প্রেগনেন্সিতে হলে সেটা লিভার ফেলিউর হয়, তাহলে আনসার হবে হ্যাপাটাইটিস ই। তো তার মাধ্যমে আজকে এই স্লাইডের মাধ্যমে আমাদের হ্যাপাটাইটিস এর মানে লেকচার, যে জুম ক্লাসের সবগুলো শেষ হলো। খুবই ছোট, আজকের ক্লাসটা অনেক ছোট ছিল, আমরা আগের ক্লাসে অনেক বেশি পড়েছি। তো আমরা কোয়েশ্চেন আনসার অংশে যাব। তার আগে আমি আরেকটু তাহলে আমরা রিক্যাপিচুলেট করি যে আমরা দুইটা টার্মের সাথে এই হয়েছি, এসভিআর। আমি আবার বলতেছি, শেষে যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, একটা টার্ম শিখেছি আমরা একটা টার্ম শিখেছি, সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স,
যার নাম SBR, যার SBR হবে সে কিউর হবে। ঠিক আছে, তো এখন আমি প্রথমে কোয়েশ্চেন রাখবো কি জানো, আমি প্রথম কোয়েশ্চেন রাখবো, তোমরা আমাকে কোয়েশ্চেন করবা। ঠিক আছে, প্রথমে সবাইকে আনমিউট করে দাও, নুপুর সবাইকে আনমিউট করবে, আতিকা তোমরা আনমিউট করে দাও। যে আমি প্রথম কোয়েশ্চেন আমি রেখেছি স্লাইডের একদম শুরুতে, যে কোয়েশ্চেনটা ভাইয়া আমি সবাই রেখেছি। হচ্ছে আনমিউট করে ভাইয়া অ্যান্সার বলতে পারবে। আচ্ছা আচ্ছা, সবাই আনমিউট তুমি ইয়া করে রেখেছো না সবার? আচ্ছা, সবার প্রথমে আমি যে কোয়েশ্চেন করেছি, আমার কোয়েশ্চেনের আনসার সবাই আগে দাও। হুইচ ইজ কম্পারেটিভলি বেটার, হ্যাপাটাইটিস বি ভাইরাস নাকি হ্যাপাটাইটিস সি ভাইরাস? চ্যাট বক্সে লিখতে পারো। হেপাটাইটিস বি ভাইরাস। আর হ্যাঁ, আরো আনসার চাচ্ছি আমি। আরো আমি আনসার চাচ্ছি, আর কেউ কিছু বলুক, আর কেউ কিছু বলবে কোনটা ভালো, হ্যাপাটাইটিস বি ভাইরাস ভালো নাকি হ্যাপাটাইটিস সি ভাইরাস ভালো? মানে আমি বলতে চাই তোমার হ্যাপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাসের যে কোনো একটা হবে, তুমি বেছে নাও। তোমাদেরকে আমি অপশন দিলাম, তোমরা বেছে নাও যে বি ভাইরাস নিবে নাকি সি ভাইরাস। কয়জন কোনটা নিয়ে আমি একটু দেখি চ্যাট বক্সে, সবাই আমি দেখতে চাই, সবাই একটু চ্যাট বক্সে লেখেন যে কে বি ভাইরাস নেবেন কে সি ভাইরাস নেবেন। আমি একটু দেখতে চাই চ্যাট বক্স, কাইন্ডলি সবাই একটু চ্যাট বক্সে লেখেন। সবার থেকে না শুনে আমি চ্যাট বক্সে চাই, সবাই লেখেন কাইন্ডলি যে কে কোনটা চান। আপনাদের দুজনের একটা হবেই, নিতেই হবে, এই দুইটা অপশনের একটা, আপনি কোনটা নিবেন নেন। চ্যাট বক্সে আমি দেখতে চাই। বি ভালো, বি ভালো, সি ভালো, অনেক অনেক সুন্দর সুন্দর আনসার পাচ্ছি, অনেক সুন্দর আনসার পাচ্ছি। হুম, ভালোই লাগছে। বি সি, ইন্দ্রজিৎ ঘোষ লিখেছেন। হ্যাঁ মার্জিয়া, হ্যাঁ হ্যাপাটাইটিস সি ভাইরাস, অনেক বি ভাইরাস, যাই হোক অনেকগুলো আমি পেয়েছি, সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমাদের এখানে একজন যোগদান করেছেন, আমার সিনিয়র কলিগ ডক্টর ইন্দ্রজিৎ ঘোষ। আমার সিনিয়র, আমার একজন ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। উনি করোনা আক্রান্ত, উনি যার কথা আমি শুরুতে বলছি, উনি এখন করোনা আক্রান্ত। উনি স্টিল নাও, উনি গতকালকে উনি পজিটিভ হয়েছেন, আমাদের ক্লাসে আজকে যোগদান করেছেন। আমি আমি ওনার দ্রুত মানে রিকভারি আশা করছি, যে উনি কোভিড অবস্থায় পজিটিভ অবস্থায় আজকে আমাদের ক্লাসে জয়েন করছেন। তো দেখে অনেক খুব ভালো লাগলো। তো অনেকে অনেক আনসার দিয়েছেন, আমার খুব ভালো লাগছে, আমার রেসপন্স দেখে অনেক ভালো লাগছে, অনেকগুলো আনসার খুবই ভালো লাগছে। আহ শ্রাবণ থেকে শুরু করে সবাই যারা আছেন সবাইকে ধন্যবাদ। তো মুবিন আমার ফ্রেন্ড মুবিনও আসছে এখানে। আচ্ছা, তো আমি এই ইন্টারেস্টিং কোয়েশ্চেন শুরুতে রাখছি, এখন আমি আনসারটা দিচ্ছি, ডিসক্লোজ করতেছি যে আমি আমার এমবিবিএস লাইফ শেষ করেছি একই ধারণা নিয়ে, হ্যাপাটাইটিস বি ভাইরাস ভালো। আমাকে যদি চুজ করতে বলে বি ভাইরাস নেবে নাকি সি ভাইরাস, আমি বি ভাইরাস নিতাম। আমি জাস্ট সলিমলি বলতেছি আমি বি ভাইরাস নিতাম, কিন্তু আমি এখন আর বি ভাইরাস নিব না। আমি নিলে হ্যাপাটাইটিস সি ভাইরাস, আল্লাহ মাফ করুক, আমি নিলে হ্যাপাটাইটিস সি ভাইরাস নিব। কারণ কি, আমি বললাম হ্যাপাটাইটিস সি ভাইরাসের ভ্যাকসিন নাই, হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আছে। কিন্তু ভ্যাকসিন না থাকলেও হ্যাপাটাইটিস সি ভাইরাস, এখন আপনি যদি হ্যাপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হন, হ্যাপাটাইটিস সি ভাইরাসের ওষুধ আছে, যে ওষুধে আপনাকে 100% কিউর করবে, 100% কিউর করবে। কিন্তু বি ভাইরাসের কোনো ওষুধ নাই, এবং যে ওষুধগুলো আছে সেগুলো কাজও করে না। আলটিমেটলি আপনার মোটামুটি 50-50 চান্স থাকে আপনি আলটিমেটলি লিডস টু ডেথ উইথ কমপ্লিকেশন, বা আপনি বাঁচলেও কমপ্লিকেশন নিয়ে বাঁচবেন। আপনাকে সবসময় মাথায় হেডেক থাকবে যে আমার একটা বিশাল বড় রোগ হয়েছে। কিন্তু আপনি যখন হ্যাপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হবেন, এই যুগটাকে দেখাইছে একটা টার্ম SVR, সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। মানে আমরা একটা ওষুধ, এখন হ্যাপাটাইটিস সি ভাইরাসের এমন এমন ওষুধ আবিষ্কার হয়েছে বডি থেকে 100% ভাইরাসটাকে ক্লিয়ার করতে পারে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। যে আনসারই দিয়েছেন কোনো ব্যাপার না, কারণ আমরা শিখতে এসেছি। আমি নিজেও জানতাম না, যে এই জিনিসটা একটা রেডিক্যাল চেঞ্জ এসেছে। ঠিক আছে, আমার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। তবে যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় সবাই একটু মজা পেয়েছেন, বা যারা নতুন জেনেছেন বা আজকে ক্লাসের মাধ্যমে জেনেছেন বা আগে থেকে জানতেন, সবার জন্য আমি বলবো যে হ্যাপাটাইটিস সি ভাইরাস বেটার। আমরা যদি চুজ করি হ্যাপাটাইটিস সি ভাইরাস চুজ করব, হ্যাপাটাইটিস সি ভাইরাস ইজ বেটার। ঠিক আছে, এখন আপনাদের আমার কোয়েশ্চেন শেষ। এখন আমি আপনাদের কোয়েশ্চেন, আমরা এখন আপনার কোয়েশ্চেন শুনবো। আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে কোনো, এই যে পুরো হ্যাপাটাইটিস নিয়ে, হ্যাপাটাইটিস বি নিয়েও করতে পারেন, হ্যাপাটাইটিস সি নিয়েও করতে পারেন। এখন কোয়েশ্চেন আনসার করবো। গতদিন যে কোয়েশ্চেন করছেন, কোনো কোয়েশ্চেন যদি বাদ থেকে থাকে বা কোনো এরাইজ করে আপনার মনে হয়, যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, চ্যাট বক্সে করতে পারবেন বা আনমিউট করে করতে পারবেন। এর বাইরে ডেভিডসন নিয়ে করা যাবে? ভাইয়া হ্যাপাটাইটিস সি ভাইরাসের একটা কোয়েশ্চেন বলছেন, সেটা আবার একটু বলেন। আমি এইমাত্র বললাম যেটা, ডক্টর তামান্না ইরশাদ, ভেরি ইনফরমেটিভ লেসন, খুবই শর্ট ছিল।
যে কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে করতে পারেন। ওই যে একজন বলেছেন কোয়েশ্চেনটা শুনে নেই, আমি যদিও we got some new and updated information, keep it my friend, thanks Mubin, thanks তামান্না আপু। ভাইয়া ফিফথ ইয়ারে ডেভিডসন কিভাবে পড়বো? আচ্ছা ঠিক আছে, একটা খুবই গুড কোয়েশ্চেন। ফিফথ ইয়ারে ডেভিডসন কিভাবে পড়বো, আমার থেকে যদি কোয়েশ্চেনটা শুনেন একটু ডিপ্রেসড হতে পারেন, ডিপ্রেসড হতে পারেন আমার থেকে হলে। আপনারা অনেকে জানেন আমি একটা গাইনির বই লিখেছি, তো এটা শুনলেই আপনি বুঝতে পারবেন ঘটনাটা কোথায়। আমি যে মেডিকেলে পড়েছি, আমি রংপুর মেডিকেলে পড়েছি, ওখানে কালচার একটু খুবই খারাপ ফাইনাল প্রফের জন্য। এখন এখানে হয়তো জাহিন আছে বা কে আছে আমি জানি না, তো খুবই কালচার খারাপ। আমাদের মেডিসিন সার্জারি গাইনির মধ্যে প্রতিটা মেডিকেলে একটা ডিপার্টমেন্ট থাকে খুবই ডেঞ্জারাস। তারা কি হয়, তারা তারা দেখবেন যে প্রায় ফেল দেয়। মানে আমাদের টার্গেট কি থাকে, একবারে ফাইনাল পাস করবো। যে কোনো একটা ডিপার্টমেন্টে সবসময় ফেল বেশি হয়, আমাদের মেডিকেলে সেটা ছিল গাইনি, সবসময় ফেল বেশি হয়। চিন্তা করে দেখেন, আমি কিন্তু ফিফথ ইয়ারে আমি কোনো ডেভিডসন তেমন পড়িনি, ডেভিডসনে পড়িনি বলতে গেলে। পুরো ফিফথ ইয়ারের সময়টা যখন গাইনিক ওয়ার্ড চলে না, যখন মেডিসিন ওয়ার্ড চলে তখন আমি গাইনি পড়েছি, সার্জারি ওয়ার্ড চলে গাইনি পড়েছি, গাইনি ওয়ার্ড চলে গাইনি পড়েছি, ব্লক পোস্টিং এ গাইনি পড়েছি, বিফোর ব্লক গাইনি পড়েছি। আমি পুরাটা ফিফথ ইয়ার শুধু গাইনিতে স্পেন্ড করেছি। তো এটার কারণ হিস্ট্রি আছে, কারণ হিস্ট্রিটা হলো আমার টার্গেট ছিল যে আমার টার্গেট ছিল যে কি, আমার টার্গেট ছিল যে আমার যে একবারে পাস করতে হবে, ঠিক আছে, একবারে পাস করতে হবে। তো এখন আমার কথাটা তাহলে আমি তাহলে কথাটা কাম টু দা পয়েন্ট, তাহলে কেন কথাগুলো বলতেছি, যে আমি থার্ড ইয়ারে কিন্তু গাইনি পড়েছি, থার্ড ইয়ারে কিন্তু আমি ডেভিডসন পড়া শুরু করেছি। আমি ডেভিডসন ফার্স্ট শুরু করেছি যখন একটা ল্যাপটপে, আমার কাছে কোনো হার্ড কপি ছিল না, ল্যাপটপে আমি একদিন একটা ভাইরাস সম্পর্কে পড়েছি, খুব আগ্রহ লাগলো। তো আগ্রহ লাগার পর ওই ল্যাপটপে আমি কয়েকটা ওই চ্যাপ্টারে কয়েকটা ভাইরাস পড়েছি, খুবই আগ্রহ ভালো। সেই আগ্রহটা বেশি দিন থাকলো না, কিন্তু যখন আমি ইয়াতে গেলাম ওয়ার্ডে বা গেলাম বেড সাইডে গেলাম ক্লিনিক্যাল ক্লাসগুলোতে, আমার এখনো মনে আছে। তো স্যাররা প্রায় সময় ডেভিডসন থেকে পড়াতে হতো, প্রায় সময় ডেভিডসন থেকে, এটা ডেভিডসনে আছে, এটা ম্যাকলয়েডে আছে, এটা হাসিসনে আছে, সব মাথার উপর দিয়ে যেত, মাথার উপর দিয়ে যেত। ওনারা অনেক কিছুই বলতো এটা ডেভিডসন আছে, কিন্তু কোনোদিন কমন পড়তো না। তোমাদের যেটা হতে পারে যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলি, সবার কথা বলবা যে ভাইয়া এত বড় বই কিভাবে শুরু করব, আর এত কিছু কি জানা সম্ভব, আর স্যাররা জিজ্ঞেস করে আমরা কেমনে জানবো। আমি একটা কথাই বলবো, ডেভিডসনের প্রতি যদি ইন্টারেস্ট আনতে হয়, ডেভিডসনকে যদি ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ওয়ার্ডকে, ক্লিনিক্যালকে। এখন করোনা চলে, এখন বলবেন ভাই এখন তো আমরা ওয়ার্ডে যেতে পারছি না, আমরা বাসায়। তাইলে এখন একটা কথা মাথায় রাখবেন, যেহেতু যেতে পারছেন না, এই যে একটা মেডিবি যেমন একটা অপরচুনিটি করলো, আপনাকে পেশেন্টকে সবসময় মাইন্ডে ধারণ করতে হবে। কেমন, আপনি সবসময় চিন্তা করবেন যে আগে কমন জিনিসগুলো পড়বো। একটা বইয়ে চ্যাপ্টার শুরু করতে গেলে এত বড় মোটা বই দেখে আপনি দেখবেন যে সাহস পাবেন না। সাহস পাওয়ার জন্য কি জিনিস, আপনি যেমন শুরু করবেন যে রেসপিরেটরি, শুরু করার আগে আপনি কি সব পড়বেন, আপনি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ পড়বেন, ডিপিএলডি পড়বেন, আপনি কি প্রিজিনিক ফাইব্রিজিং অ্যালভিওলাইটিস পড়বেন না, আপনি কি পড়বেন, আপনি পড়বেন নিউমোথোরাক্স, আপনি পড়বেন অ্যাজমা, সিওপিডি, প্লুরাল ইফিউশনের কজ, ডেভিডসন থেকে পড়বেন। আমি আপনাকে বললাম, আপনি দেখেন, আপনি যদি আগ্রহ না পান আমাকে জানাবেন, অবশ্যই 100% আগ্রহ পাবেন। আপনি যেসব জানেন, আপনি যা জানেন সেটা নিয়ে আপনি পড়া শুরু করেন ডেভিডসনের, যেটা যেটা আপনার কাছে পরিচিত, অপরিচিত কখনো পড়বেন না, যেটা আপনি পরিচিত সেটা পড়েন। দেখবেন যে আপনি যখন দাগাবেন বইয়ের একটা অংশ আপনার দাগানো হয়ে গেছে, আপনার কাছে মনে হবে আর একটু রেসপিরেটরি এইগুলো বাকি। আপনি আস্তে আস্তে যেগুলো টু নো দা আননোন, যেটা জানেন না সেটা নিয়ে আরেকটু অল্প অল্প করেন। বিশেষ করে বক্স গুলো পড়েন, বক্স গুলো আপনার আগ্রহ অনেক গুণ বাড়াই দিবে। সবাই বলে বক্স পড়লে কি আর ভাইয়া লাগবে না, আমি সত্যি কথা বলি, বক্সে কিচ্ছুই নেই ডেভিডসনে। আপনি যদি এখন বলেন যে আমার ভবিষ্যতের জন্য, হ্যাঁ আপনি রেসিডেন্সিতে পরীক্ষা দিবেন, বক্স এনাফ। যদি এফসিবি তে পরীক্ষা দিয়ে যাবেন, বক্স করে কোনো লাভ নেই। আপনি ফাইনাল প্রফের প্রিপারেশন নিচ্ছেন, বক্স এনাফ। তাহলে কি আপনি বক্স গুলো পড়তে পারেন, কিন্তু আপনার কোনো রোগ সম্পর্কে কোনো ধারণাই হবে না, কোনো ধারণাই হবে না। আমি কি বলছি ধারণা হবে একটু, না ধারণাই হবে না। জিনিসটা হবে এতটাই আবছা, সেটা লিটল লার্নিং ডেঞ্জারাস থিং, বক্স খুবই ডেঞ্জারাস থিং। তবে যে কোনো চ্যাপ্টারে আকর্ষণীয় হলো বক্স আর ফিগার, বিভিন্ন ফিগার থাকে, ফিগার গুলো একটু তাকাবেন, বক্স গুলো তাকাবেন, একটু হলো ভিতরে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি বারবার বলতেছি ডেভিডসন কিভাবে পড়ার প্রথম ওয়ে হলো, প্রথমেই কমন জিনিস যেটা আপনি পড়ছেন, কিডনি চ্যাপ্টার খুলেই প্রথমে আপনি রেনাল ফেলুর পড়েন, সিকিডি পড়েন, ঠিক আছে। আপনি যখনই অ্যাবডোমেন খুললেন আপনি পিউডি পড়েন, ঠিক আছে। আপনি জার্ড পড়েন, ঠিক আছে। আপনি
আপনি যদি শুরুর দিনই আইবিএস পড়তে যান আপনার খুবই খারাপ লাগতে পারে। আপনি কোলন ক্যান্সার পড়তে পারেন, আপনার যেটা কমন আমি বলছি, আপনি আইবিএস জানতে পারেন, তাহলে আপনি যেটা জানেন যেটা সহজ মনে হয় সেটা একবার পড়েন। আমি বারবার বলতেছি, যখনই ডেভিডসনের একটা পেজ আপনি পড়ে ফেলবেন, পরের পেজ আপনাকে অটোমেটিক নিয়ে যাবে, অটোমেটিক পরের পেজ আপনাকে আকর্ষণ করবে। ঠিক আছে, এটা একটা মানে ইউনিভার্স, মানে আপনি মানে এই সাগরে ভাসবেন। এবং আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ডেভিডসন যতটুকু পড়েছি প্রত্যেকটা সিস্টেমের সবচেয়ে কমন ডিজিজ গুলো পড়েছি, যেগুলো আমার জন্য সারা ধরে, আমি কিন্তু ওইটাই পড়েছি। এবং এবং যেটা বলতে চাই যে একটা মজার কথা বলি, যে মজার কথা হলো আমি যে কমন জিনিসগুলো পড়েছি ওগুলো দিয়ে অনেক হাইলাইটেড ছিলাম। যে একটা এক্সাম্পল দিই, যেটা সবাই চায়, যে আমি একটা ওয়ার্ডে গেছি, বেড সাইডে স্যার অনেক কোয়েশ্চেন করবে, আমি সব কোয়েশ্চেন আনসার দিতে পারবো, এটাই তো আমাদের চাওয়া। যে আমি ভাই ভাই কোয়েশ্চেন করবো, আনসার দিতে পারবো, এটাই আমার চাওয়া। আমি আল্লাহর মতো বলতে পারি আমি কমন জিনিসগুলো পড়ছি, স্যারের কমন জিনিস থেকে কোয়েশ্চেন করছে এবং খুব ভালো ভালো আমি আনসার দিতে পারি, এবং উইথ রেফারেন্স। ঠিক আছে, উইথ রেফারেন্স ডেভিডসন এটা পেয়েছি। এবং স্যাররা এতটাই খুশি হতো যে আমি ডেভিডসন পড়ি, আমার কথা শুনলে বুঝতে পারতো। যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি কিন্তু পড়েছি, ফিফথ ইয়ার পরে কিন্তু একটু অপশন পাইনি। সুতরাং আমি বলতে চাই সেই ডেভিডসন পুরো বইটা আমি একবার পড়েছি এফ সিরিজ পার্ট 1 এর আগে, পুরো বইয়ের প্রতিটা লাইন আমি একবার পড়েছি এফ সিরিজ পার্ট 1 এর আগে, এর আগে কিন্তু আমি পুরো বই পড়িনি। সুতরাং কেউ যদি বলে আমি পুরো বই পড়েছি আন্ডার গ্রাজুয়েটে, ইটস এ নট মানে এটা গ্রেট অ্যাচিভমেন্ট না। আমি বলবো যতটুকু পড়েন অল্প পড়েন, কিন্তু দরকারি। আপনি এখনই ফাইব্রিজিং এলভিলেটিস পড়ে জ্ঞান বিদ্যাসাগর হয়ে যাবেন না, ঠিক আছে না, বিদ্যাসাগর হওয়ার দরকার নেই। আপনি অবশ্যই জানার আগ্রহ থাকলে পড়তে পারেন, কিন্তু কমন জিনিস কমনলি জানতে হবে, কমন জিনিস না জানলে সেটার মার্সি নেই। ঠিক আছে, সুতরাং আমি বারবার বলবো ভবিষ্যতে আমাদের ডেভিডসনের আরো অনেক ক্লাস হবে, আর যদি সুযোগ থাকে আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। অনেক ইন্টারেক্টিভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমরা সবাই মেডিবির পক্ষ থেকে, এবং আমরা শিখিয়ে দিব প্রতিটা চ্যাপ্টারে কি কি জিনিস কিভাবে পড়তে হয়, কিভাবে মানে অ্যাপ্রোচ করতে হয় ডেভিডসনের, সেটা ইনশাল্লাহ আমার সুযোগ হবে। আশা করি আমাদের সামনে একটা ডেভিডসনের আমাদের একটা ক্লাস হবে, আমাদের হোল ডেভিডসনের একটা কোর্স হবে, আপনাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। যারা এখানে আছেন তারা এবং যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছেন, সেটা একটা হিউজ অপরচুনিটি আছে যে আপনারা সেই ফুল ডেভিডসনের কোর্সটা করতে পারেন। এবং আপনাদেরকে একটু অ্যাসিওর করতে পারি, ডেভিডসনের কোর্সটা যদি আপনারা করেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনাদের যদি মেডিসিনে কেরিয়ার করার ইচ্ছা থাকুক না থাকুক, আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন। এবং যদি অবশ্যই মেডিসিনে কেরিয়ার করেন, আপনাদের মানে এফসিবিএস পার্ট 1 এর প্রিপারেশন হয়ে যাবে, এমন রেসিডেন্সি তো হবেই। আপনি ক্লিনিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি 1000 গুণ এগিয়ে যাবেন। সেই অপরচুনিটি আমরা আশা করি মেডিবি থেকে পাবো, যে একটা সুন্দর একটা কোর্সের সামনের দিনগুলোতে আমরা ডেভিডসন নিয়ে অনেকগুলো ক্লাস আয়োজন করব। এখন আসলে ইফতারের পরে হওয়াতে অনেক সমস্যা হয়ে গেছে, অনেকেও পার্টিসিপেট করতে চেয়েও পারেনি, আমরা তাদেরকেও আমরা নিউজটা ছড়াই দিব। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। যে একজন বলেছেন ভাইয়া পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দিব। এছাড়া আমাদের এই যে ক্লাসটা রেকর্ডেড থাকে, এটা একটা ভিডিও আকারে মেডিবির যে ইউটিউব চ্যানেল সেখানে পাওয়া যাবে। সুতরাং যারা ফার্স্ট ক্লাস মিস করেছেন, খুবই সুন্দর ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে সম্ভবত পাবেন আশা করি। এখানে সম্ভবত সেটা মেডিবির ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা মেডিবির যারা মডারেটর আছেন বা অ্যাডমিন আছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন। ফার্স্ট ক্লাসের ভিডিওটা এবং আজকের ক্লাসের পুরোটারই ভিডিও পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। আমরা আশা করছি সামনে আপনি থেকে আরো এরকম সুন্দর সুন্দর সেশন পাবো। আর কারো কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ, এত সুন্দর ক্লাস আমাদের গুরুত্বপূর্ণ সময়। আমি মনে করি এই যে ন্যূনতম কিছু শারমিন আক্তার রুলি তার আমি কি আগের ক্লাসটা করতে পারিনি, ঠিক আছে, যারা করতে পারে না তাদের জন্য ব্যবস্থা আছে, সেটা ভিডিও আকারে আপলোড করা হবে ইউটিউব চ্যানেলে। ইফরাত জাহান তোষী, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে। তারপর একজন ফার্মাকোলজি বলেছেন এর বাইরে কি ডেভিডসন নিয়ে করা যাবে কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন করতে পারেন, যদি আমি পারি করতে পারেন, সেটা আনমিউট করে করতে পারেন। যদি আর যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, সেই অপরচুনিটিও আমি দিলাম। হ্যাঁ, একজন বলছেন প্রফে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কি বলবো, অবশ্যই হেপাটাইটিস সি বলবেন। আমার রেফারেন্স দিয়ে দরকার নাই, আপনি আপনার লজিক আমি যেটা দিয়েছি সেটা বলবেন।
আপনি যখনই সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স এই টার্মটা ইউজ করবেন, স্যার বুঝে যাবে, স্যার আপনাকে তো বাঁধাবে, স্যার আপনাকে দেখবে আপনি জানেন কিনা। আপনি শব্দটা মুশিওর যে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট দুইটাকেই আপনি মনে করেন না যেটা আন্ডার গ্রাজুয়েটের পড়াশোনা, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েটের পড়াশোনা একই। শারমিন আক্তার বলি, থ্যাংক ইউ ভাইয়া। ফার্মাকোলজি ফোর্থ ইয়ারে ডেভিডসন কিভাবে পড়বো, ফার্মাকোলজি বলেছে। ফোর্থ ইয়ারে ডেভিডসন অ্যাকচুয়ালি ডেভিডসন ফোর্থ ইয়ারে আমি কিভাবে পড়েছি আপনাকে এটাই বলছি, যে ডেভিডসনের এই যে আমাদের প্রায় সময় বেড সেট ক্লাস থাকতো, স্যাররা একদিন সিওপিডি নিয়ে ক্লাস নিচ্ছে, যেদিন সিওপিডি নিয়ে ক্লাস নিছে সেদিন আমি পড়ি নাই, আমি আগের দিন পড়তাম। আমাকে আতেল বলতে পারেন, এদিক থেকে আতেল না, আমি খুবই কম সময় পড়তাম, আমি কোনোদিনই 2 ঘন্টা কখনো ক্রস করে না, ইউজুয়ালি 2 ঘন্টা তো অনেক হিউজ পড়াশোনা না, আমি প্রতিদিনই পড়তাম অল্প সময়, তবে আমি কালকে যেটা ক্লাস হয়েছে সেটা আগের দিন পড়তাম, ঠিক আছে। এবং কখনোই আমি ওই যে লেকচার ক্লাসে লেকচার পড়তাম না, কখনো কিছু না, আমার যেটা ইন্টারেস্ট, আমি ডেভিডসন যদি আমার ভালো লাগে আমি ডেভিডসন পড়তাম। কালকে কোনো মেডিসিনের ক্লাস নেই তাও ডেভিডসন পড়তাম। আমি বলতে চাচ্ছি কালকে যদি আপনার নিউমিনিয়া ক্লাস হয় আপনি আগের দিন নিউমিনিয়াটা ডেভিডসন থেকে পড়ে নেন, দেখবেন খুবই ভালো লাগতেছে স্যারের ক্লাসটা, আপনার নলেজ এনরিচড হবে। এভাবে ফোর্থ ইয়ারে, এভাবে ফোর্থ ইয়ারে যতটুকু সম্ভব এভাবে পড়তে হবে প্যারালালি। কারণ আপনি ফিফথ ইয়ারে গিয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থাকলে স্যাররা বলবে শিখাবে, কিন্তু ফিফথ ইয়ারে গেলে কি বলবে, এগুলো তো আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার শিখিয়েছি, আমরা এখন শিখাবো না, তোমাদেরকে থার্ড ইয়ার শিখেছি ফোর্থ ইয়ার শিখেছি, ঠিক আছে, তখন তোমাদেরকে আর শিখাবে না ফিফথ ইয়ারে, সুতরাং শিখতে হবে এখন থেকে শুরু, বিগিনিং ফ্রম দ্য লার্নিং, লার্নিং ফ্রম দ্য বিগিনিং, এটা করতে হবে। এসআইটিস হলে সার্ভাইভাল রেট 50%। আচ্ছা ঠিক আছে, একজন বলছে যে হ্যাপাটাইটিস সি ভাইরাস তো ভালো, কিন্তু এসআইটিস হলে 50% কেন সার্ভাইভাল রেট? আমি বলতে চাচ্ছি ইউজুয়ালি হ্যাপাটাইটিস সি ভাইরাসে ক্রনিক হ্যাপাটাইটিস থেকে সিরোসিস খুব কম মানুষের হয়, প্রায় 30 থেকে 40 বছর লাগে। সিরোসিস যাদের হয় তাদের সাধারণত এসআইটিস হয় না, অনেক সময় লাগে, এর মধ্যে যদি চিকিৎসা শুরু হয় সে ভালো হয়ে যায়। আমি বারবার একটা কথা বলছি, ইফ লেফট আনট্রিটেড, একটা শব্দ ইউজ করছি, ইফ লেফট আনট্রিটেড, কেউ যদি চিকিৎসা না পায় তাহলে সে তো মারা যাবেই। এসআইটিস হলে তো সেটা একটা ওর্স প্রগনোসিস, এই পেশেন্টকে সাধারণত ভালো করা যায় না। আর কি কোনো কোয়েশ্চেন না করলে আমরা শেষ করতে পারি?